লাইটিং অথবা ইলুমিনেশনের কনসেপ্টটা আমাদের ইমেজ রেন্ডারিং অথবা কম্পিউটার গ্রাফিক্সে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। কেন? কারণ আমাদের ইমেজেসের ভিতরে আমরা যদি লাইটিং ফ্যাক্টরটাকে না কনসিডার করি তাহলে কিন্তু কখনোই আমরা রিয়েলিস্টিক ইমেজেস তৈরি করতে পারবো না। কারণ আমরা যা কিছুই পারসিভ করি ইন দিস ওয়ার্ল্ড সব কিছুর কারণেই কিন্তু লাইট এন্টারিং আওয়ার আইজ, রাইট? তো লাইটের কনসেপ্টটা বাদে কিন্তু রিয়েলিজম নিয়ে আসা যাচ্ছে না। হেন্স এই চ্যাপ্টারটাতেই আমরা লাইটিংয়ের কিভাবে ম্যাথামেটিক্যালি আমরা ইনক্লুড করতে পারি ইনটু আওয়ার গ্রাফিক্স সেটার একটা ম্যাথামেটিক্যাল মডেল দেখব, যার নাম হচ্ছে আমাদের ফংস রিফ্লেকশন মডেল। সো এই ফংস রিফ্লেকশন মডেলেরই আমরা ডিফারেন্ট কম্পোনেন্ট দেখব, তারপর সেটাকে কম্বাইন করে দেখব কিভাবে একটা স্ক্রিনের প্রত্যেকটা পিক্সেলের উপর এই লাইটিংয়ের কনসেপ্টটা আমরা ইনক্লুড করে নিয়ে আসতে পারি। সো সেটার আগে আমরা কিছু বেসিক টার্মস দেখে নেই। ইলুমিনেশন কনসেপ্টটার মানে তো আমরা যদি সোজা কথায় বলতে চাই কোনো কিছু আলোকিত করা। সেটার ভিতর দুইটা ভ্যারিয়েশন আছে, একটা হলো লোকাল ইলুমিনেশন, আরেকটা হলো গ্লোবাল ইলুমিনেশন। দুটোর ভিতর ডিফারেন্সটা কি? লোকাল ইলুমিনেশন সেই সব লাইট সোর্সগুলো থেকে হয় যেটা আমাদের সারাউন্ডিংয়ে এক্সিস্ট করে এবং আমরা দেখে বলতে পারি এক্স্যাক্টলি কোন ডিরেকশনটা থেকে, অ্যাজ ইন লাইটের সোর্সগুলো আমাদের জানা থাকে। এবং গ্লোবাল ইলুমিনেশন আসে হচ্ছে সাপোজ আপনার একটা লাইট সোর্স আপনার কাছে ডিরেক্টলি না এসে অন্য একটা সারফেস থেকে বাউন্স খেয়ে এসে, এটা ইনফাইনাইট টাইমসও বাউন্স খেয়ে আসতে পারে আর একবার বা দুইবার বাউন্স করেও আসতে পারে, উই ডু নট নো দ্যাট। বাট লাইট সোর্সটা যখন ডিরেক্টলি আমাদের উপর এসে বাউন্স না খেয়ে রাদার অন্য কোনো একটা সারফেস থেকে বাউন্স খেয়ে আমাদের কাছে এসে হিট করছে, সেইটার এক্সাম্পল আমরা বলতে পারি একটা গ্লোবাল ইলুমিনেশন। কেন? বিকজ গ্লোবাল ইলুমিনেশনে লাইট সোর্সগুলোর ডিরেকশন আমরা বলতে পারি না, বিকজ ওরা মাল্টিপল সারফেস থেকে বাউন্স খেয়ে দেন আমাদের কাছে আসছে, তাই তো তার যদি একটা ছোট্ট এক্সাম্পল দেখি, সেটা যাওয়ার আগে এফেক্টস অফ লাইটিং কেন আমাদের ইম্পর্টেন্ট ইনটু আওয়ার গ্রাফিক্স। যদি আমরা লাইটিংয়ের ব্যাপারটাকে না ইনক্লুড করে থাকি তাহলে আমরা যা দেখতে পাবো ইনটু আওয়ার স্ক্রিনস সব কিছুর একটা কালার তো আমরা জানি এক্সিস্ট করে, বাট তাহলে কিন্তু এরকম শুধু ফ্ল্যাট ইমেজেস আমরা দেখতে পেতাম যদি শুধু পিক্সেলের কালার দিয়ে আমরা গ্রাফিক্স বা ইমেজেস ডিফাইন করে আসি। তাতে কি থাকবে না, যেহেতু এখানে কোনো ধরনের লাইটিং নেই, তাতে কিন্তু ইমেজেসের আমরা যে জিনিসগুলো দেখতে চাই, একটা শ্যাডো, কোন পার্টটা হাইলাইটেড হচ্ছে মানে চকচক করছে, কোনো ডেপথ বুঝছি কি না, যে আমাদের স্ক্রিনের থেকে কি ইমেজের ভিতর অবজেক্টটা কাছে না দূরে, এই শ্যাডো বলেন হাইলাইটস বলেন কোনো কিছুই কিন্তু লাইটিং বাদে আমরা নিয়ে আসতে পারবো না ইনটু আওয়ার গ্রাফিক্স। হেন্স এই সেম ইমেজে আমরা যদি লাইটিং কনসেপ্টটাকে নিয়ে আসি তাহলে দেখেন আমরা কিন্তু এই অবজেক্টটার ডেপথটা বুঝতে পারছি, যে এই জায়গাটা থেকে ঢাকনাটা একটু নিচের দিকে, পিছনের এই সাইডটাতে আমরা একটা শ্যাডো এফেক্ট দেখতে পাচ্ছি, এই পার্টগুলো হাইলাইটস এই অবজেক্টটার উপর। সেটা কিন্তু পসিবল হচ্ছে লাইটিংকে ইনকর্পোরেট করার কারণে ইনটু দ্য ম্যাথস। অ্যান্ড এটাই আমরা শিখবো যে কীভাবে ম্যাথামেটিক্যালি এই জিনিসগুলো ডিফাইন করা যায় আস্তে আস্তে। তো ইলুমিনেশনের যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আমাদের দুই ধরনের ছিল, একটা হচ্ছে লোকাল এবং আরেকটা হচ্ছে গ্লোবাল। তো লোকালতে যদি এক্সাম্পল নেই, সাপোজ আমরা এই দিকটা দাঁড়িয়ে আছি যেটা আমাদেরকে ভিউ পয়েন্ট বলছে, এটা আমাদের চোখও হতে পারে বা আমাদের ক্যামেরা হতে পারে। এই পার্টটাতে আমরা যদি দাঁড়িয়ে এই অবজেক্টের দিকে তাকিয়ে থাকি, সাপোজ এই লাইট সোর্সটা থেকে এখানে ডিরেক্ট লাইট এসে বাউন্স খেয়ে আমাদের চোখের এখানে এন্টার করছে। তো এইটা অফকোর্স আমরা বলতে পারছি যে লাইট সোর্সের ডিরেকশনটা এই দিক থেকে আসছে, তো তাহলে এটা আমরা লোকাল ইলুমিনেশনও বলতে পারি এবং ডিরেক্ট ইলুমিনেশনও বলে দিতে পারি। হাউএভার আমরা যদি এই দিকটা নিয়ে চিন্তা করি, এদিক থেকেও একটা লাইট রে আসছে কিন্তু দেখে মনে হচ্ছে এই ডিরেকশন থেকে আসছে লাইটটা, হাউএভার সোর্সটা কিন্তু এই জায়গাটা থেকে, এবং এইটা তাহলে এক্সাম্পল হয়ে গেল আমাদের ইনডিরেক্ট ইলুমিনেশনের কারণে। কেন? কারণ আমরা বলতে পারছি না এক্স্যাক্টলি কোন জায়গাটা থেকে আসছে। আপনারা চিন্তা করে দেখেন, আমাদের একটা সিনের ভিতর যদি কোনো এরকম অ্যাকচুয়াল লাইট সোর্স, কোনো লাইট বাল্ব, টিউব লাইট, কোনো কিছু প্রেজেন্ট নেই, শুধুমাত্র এনভায়রনমেন্টাল লাইটের কারণে আমরা যা কিছু দেখতে পাই
তাই তো, সেটার কারণে কিন্তু কোনো কিছুই কোনো সময় একদম পিচ ব্ল্যাক হয়ে থাকে না। এনভায়রনমেন্টাল লাইটটা এক্সিস্ট করে কেন? কারণ কোথাও না কোথাও আমাদের এই 3D ওয়ার্ল্ডে অন্য কোনো জায়গার লাইট সোর্স মাল্টিপল অ্যামাউন্টস অফ টাইম অন্য বাউন্ডারিজ থেকে বাউন্স খেতে খেতে কিন্তু অন্য এনভায়রনমেন্টে এন্টার করছে, যেটার সোর্সটা আমরা বলতে পারছি না। অ্যান্ড সেটাই তো গ্লোবাল ইলুমিনেশন, রাইট? এই জন্য সকালবেলা যখন বাহিরে এমনিতেই সানলাইট থাকে, আমরা ইউজুয়ালি লাইট জ্বালাই না, সেই সানলাইটটা তো আমাদের রুমের ভিতর এন্টার করছে থ্রু আওয়ার উইন্ডো অফকোর্স, বাট আসলে কি সেই উইন্ডো বরাবরই লাইট সোর্সটা? উই ক্যানট সে দ্যাট। ইট ক্যান বি যে অন্য একটা বিল্ডিং থেকে জিনিসটা বাউন্স অফ করে আমাদের দিকে আসছে, তাই তো। সো এগুলো এক্সাম্পলস অফ গ্লোবাল ইলুমিনেশন। রাতের বেলা যে আমরা মুনলাইটের কথা বলি, সেই মুনলাইটও তো আলটিমেটলি সানলাইটই, তাই তো। তো সেই সানলাইটটাও তো মুনের সার্ফেস থেকে বলতে পারি আমরা বাউন্সকে আর্থ এন্টার করে, তো ওখানেও তো আমরা ডিরেকশন জানি না। সো অল দিস থিংস আর এক্সাম্পল অফ গ্লোবাল ইলুমিনেশন। আর এমনি যে আমাদের লাইট সোর্স, লাইট বাল্বস ইন আওয়ার রুমস, ফ্ল্যাশ লাইটস, যা কিছু আমরা বলতে পারি, এগুলো হচ্ছে লোকাল ইলুমিনেশনস। তো এই দুটো থেকেই আমরা দেখতে পাই যে ইলুমিনেশন দুই ধরনের হতে পারে। এরপর আমরা যে লাইটিং অথবা ইলুমিনেশনের ম্যাথগুলো যে করব, সেটা করার আগে, সব ফর্মুলাগুলো ফর্মুলেট করার আগে আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে ইলুমিনেশন বা লাইটিং অন আ সারফেস বা একটা পয়েন্টের উপর ডিপেন্ড করে লাইট সোর্সটার উপর এবং সারফেসের প্রপার্টিটার উপর। কেন? কারণ একটা সারফেস যদি অতিরিক্ত রাফ হয় বা অতিরিক্ত স্মুথ হয়, অ্যাজ ইন মিরর লাইক, বা মাঝামাঝি একটা সারফেস যদি হয়, তাহলে কিন্তু ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট টাইপের আমরা রিফ্লেকশনস দেখতে পাবো, যেটা আমরা পরে এখনই ফার্দার স্টাডি করে আসবো। অ্যান্ড অ্যানাদার ফ্যাক্টর ইজ, লাইট যদি আমরা চিন্তা করে দেখি, আলটিমেটলি সব কিছুই তো হোয়াইট লাইট হিসেবেই এক্সিস্ট করে। অ্যান্ড দ্যাট কনসিস্টস অফ রেড কম্পোনেন্ট, গ্রিন কম্পোনেন্ট এবং ব্লু কম্পোনেন্ট। আমরা চাইলে কিন্তু লাইটিংয়ের ম্যাথগুলো ওদের রেড, গ্রিন আর ব্লু কম্পোনেন্ট ওয়াইজ আলাদা আলাদা করেও ম্যাথটা করতে পারবো, যেটা আলটিমেটলি আমরা দেখব শেষের দিকে। তো এই সবগুলো ফ্যাক্টরকে কম্বাইন করেই আমরা এই লাইটিংয়ের ম্যাথগুলো করব, এবং তার ভিতরে 3টা কম্পোনেন্ট থাকবে, যেখানে প্রথমটা হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্ট লাইট, সেকেন্ডটা হচ্ছে ডিফিউজ, থার্ডটা হচ্ছে স্পটলাইট, যেটাকে আমরা স্পেকুলার লাইটও বলে থাকি। তো অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট এবং স্পেকুলার লাইট, এই 3 ধরনের লাইটকে কম্বাইন করেই আমরা আমাদের ফংস রিফ্লেকশন মডেলটা স্টাডি করব। সেখানে আমরা দেখব ইন্ডিভিজুয়ালি যে এই 3 ধরনের লাইট কিভাবে একটা ইমেজকে এরকম জাস্ট ফ্ল্যাট পিচ ব্ল্যাক একটা ইমেজ থেকে এরকম রিয়েলিস্টিক একটা ইমেজ তৈরি করতে পারে। তো আমরা যদি এইখান থেকে এই ডায়াগ্রামটা খেয়াল করে দেখি, সাপোজ আমাদের কাছে এমন একটা অবজেক্ট আছে যেটাকে আমরা দেখতেই পাচ্ছি না। যদি সেই অবজেক্টের সারাউন্ডিংয়ে অ্যাম্বিয়েন্ট লাইট এক্সিস্ট করে, উইচ বেসিকলি মিনস এনভায়রনমেন্টাল কোনো লাইট, যে লাইটটা একটা গ্লোবাল ইলুমিনেশনের কারণে আসছে এবং সেটার সোর্স আমরা জানি না, ইটস অ্যান ইনডিরেক্ট ইলুমিনেশন, এবং কোথা থেকে আসছে সেই কারণেই তো আমরা জানি যে পিন পয়েন্ট করা যাচ্ছে না। অ্যান্ড এনভায়রনমেন্টাল লাইট কিন্তু অত হাই ইন্টেন্সিটিতে কখনোই কোনো এনভায়রনমেন্টে প্রেজেন্ট থাকে না, আনলেস সকালবেলা আমরা সানলাইটের কথা বলছি। আদারওয়াইজ কিন্তু অল্প অ্যামাউন্টে আমাদের এনভায়রনমেন্টে বা ব্যাকগ্রাউন্ডে এক্সিস্ট করে থাকে। তো যদি এরকম একটা অ্যাম্বিয়েন্ট লাইট প্রেজেন্ট থাকে ইন আওয়ার সারাউন্ডিং, তার কারণে কি হয়? তার কারণে অ্যাট ম্যাক্স আমরা কোনো একটা অবজেক্ট বা ফিগারের কিন্তু ওভারঅল কালারটা আমরা ঝাপসা ঝাপসা বুঝতে পারি, এবং এটার ওভারঅল যে আউটলাইনটা, দ্য বাউন্ডারি অফ ইট, সেটা শুধু আমরা ভিজুয়ালাইজ করতে পারি, তাই তো। তো তার মানে এই কেটলটাই যদি আমরা দেখি ইন অ্যাম্বিয়েন্ট লাইট, অ্যাট ম্যাক্স আমরা কেটলটার ওভারঅল কালারটা বুঝতে পারবো ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যাম্বিয়েন্ট লাইট। অ্যান্ড অ্যাম্বিয়েন্ট লাইট কিন্তু যতটুকু ইন্টেন্সিটিতেই হোক, অলমোস্ট সব জায়গায় প্রত্যেকটা সিনারিওতেই কিন্তু একটু না একটু প্রেজেন্ট থাকে, বিকজ কোথাও না কোথাও থেকে লাইট সোর্সেস থেকে লাইট বাউন্স অফ করে কিন্তু আমাদের সিনে এন্টার করছে। আচ্ছা, এরপর সেই সেম সিনারিতে অ্যাম্বিয়েন্ট লাইট থাকার পর আমরা যদি ফার্দার ডিফিউজ লাইট ওখানে নিয়ে আসি, সো ডিফিউজ লাইটটা কোত্থেকে আসে? ইন রিয়ালিটি ডিফিউজ লাইটের কারণেই কিন্তু আমরা চোখে যা দেখি তা সব কিছু কিন্তু দেখা যাচ্ছে ডিউ টু দি এক্সিস্টেন্স অফ ডিফিউজ লাইট।
ডিফিউজ লাইটটা কোত্থেকে আসে? ডিফিউজ লাইটটাই আসে হচ্ছে আমাদের লোকাল ইলুমিনেশনস থেকে, মানে আমাদের যে ডিরেক্ট লাইট সোর্সেসগুলো থাকছে, আপনাদের টিউব লাইটস, কোনো ফ্ল্যাশ লাইট বা লাইট বাল্বস, সেখান থেকে লাইট এসে সারফেস থেকে বাউন্স খেয়ে যে আমাদের চোখ বা ক্যামেরাতে এন্টার করছে, তাতে যে আমরা আশেপাশের সব কিছুর পুরো ওদের ডেপথ, অ্যাজ ইন এখানে যে আমাদের ঢাকনাটা এই কেটলটা থেকে একটু ভিতরের দিকে, তারপর আমরা পিছনের এই জায়গাটায় শ্যাডো দেখতে পাচ্ছি, এই পুরো ব্যাপারটাই হচ্ছে ডিফিউজ লাইটের কারণে। কেন? সাপোজ এই পয়েন্ট বরাবর যদি কোনো একটা লাইট এসে হিট করলো, সেই লাইটটা কিন্তু আশেপাশে সব ডিরেকশনে ইকুয়াল অ্যামাউন্টে স্প্রেড আউট হয়ে যাবে। তো তার মানে এই কেটলটা আমরা 360 ডিগ্রি যেই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে দেখতে পাই না কেন, সবাই কিন্তু একইভাবেই এই কেটলটাকে আমরা দেখতে পাবো। অ্যান্ড এটা কারণ হলো সেই লাইটটা এসে একটা পয়েন্টে বাউন্স খেয়েই অল ওভার এভরি ডিরেকশনে কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে স্প্রেড আউট হয়ে যায়, রিফ্লেকশনটা হয়ে যায়। এবং তাতে আরও কি হচ্ছে, ডিফিউজ লাইট হচ্ছে আমাদের এখানে পুরোপুরি কিন্তু আমাদের যেই সারফেসটা অবজেক্টের তার কালারটার উপর ডিপেন্ডেন্ট। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কেটলটা ইজ প্রবাবলি অরেঞ্জ কালার, তাই তো? সো ডিফিউজ লাইট যেখানে মোস্ট অফ দ্য কেসেসে কী থাকে, হোয়াইট লাইটই থাকে। তো হোয়াইট লাইট এসে যখন এখানে প্রত্যেকটা পয়েন্টে হিট করছে, তো তাতে অরেঞ্জ কালারটা বাদে বাকি প্রত্যেকটা কালার অ্যাবজর্ভড হয়ে যাচ্ছে এবং আমাদের শুধু অরেঞ্জ কালারটাই এখানে রিফ্লেক্ট করা হচ্ছে। তো তাতে আমরা শুধু অরেঞ্জ কালারটাই পারসিভ করতে পারছি, কিন্তু আমাদের কিন্তু ভিউইং পজিশনটা এখানে ম্যাটার করছে না। মানে আমি কি কেটলটাকে এই জায়গাটা থেকে দেখছি নাকি আমি কেটলটাকে এই জায়গাটা থেকে দেখছি, আমরা কিন্তু একই কালারটা দেখতে পাবো। কিন্তু একটা জিনিস ডিফারেন্ট থাকবে, সেটা কি, লাইট সোর্সটা যদি সাপোজ এই জায়গাটা থেকে আসছে, তো তার মানে আমি এই জায়গাটা একটু ব্রাইট দেখবো এবং পিছনে আমি শ্যাডোজ দেখবো। আমি যদি লাইট সোর্সটাকে চেঞ্জ করে দেই, তাহলে আমি সাপোজ এদিক থেকে যদি হতো, তাহলে এই জায়গাটায় আমি আমার শ্যাডোগুলো দেখতে পেতাম আর এই জায়গাটা একটু কম্পারেটিভলি ব্রাইটার থাকতো। তো সেই ডিফিউজ লাইটের কম্পোনেন্টটা আমি প্রত্যেকটা পিক্সেলে ক্যালকুলেট করে দেখব যে কোথায় লাইটের কতটুকু অ্যামাউন্ট এসে হিট করছে। তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমি কি এই জায়গাটা ও যে ট্রু অরেঞ্জ কালার সেরকম দিব, অথবা এই জায়গাটা ওর যে ট্রু অরেঞ্জ কালার আমি কি সেরকম দিব। এই এক্সাম্পলে এই জায়গাটা আমি ওর ট্রু অরেঞ্জ কালারটা দিব না, কারণ লাইটটা বোঝাই যাচ্ছে এদিক থেকে আসছে এবং এই জায়গাটায় লাইট অতটা রিচ করছে না কম্পেয়ার টু এই পয়েন্টটা। তো আমি এখানে ওর অ্যাকচুয়াল অরেঞ্জ কালারটা না দিয়ে আমি একটা মাচ ডার্কার কালার দিয়ে দিব, সো দ্যাট সেই শ্যাডো এফেক্টটা বোঝা যায়। সো ডিফিউজ লাইটে আমাদের এই ডিফিউজ লাইটের এক্সিস্টেন্সের কারণেই আমরা সব কিছু ভিউ করতে পারছি। অ্যাম্বিয়েন্ট লাইট আমাদেরকে আপাতত জাস্ট কি হেল্প করে, জাস্ট ওভারঅল একটা জিনিসের ঝাপসা একটা ইমেজ আমাদের চোখের ভিতর ক্রিয়েট করে দেয়, যেখানে ওভারঅল কালারটা এবং আউটলাইনটা বুঝতে পারি। ফুল ডেপথ আপনারা বলেন, শ্যাডো বলেন, এই সব কিছু আমরা দেখতে পাই কিন্তু ডিফিউজ লাইটের কারণে। কিন্তু ভিউইং পজিশনটা ম্যাটার করে না, কারণ ডিফিউজ লাইট এসে প্রত্যেকটা পয়েন্টে যে হিট করে সেই পয়েন্ট থেকে রিফ্লেকশনটা চারিদিকে ইকুয়াল অ্যামাউন্টে ছড়িয়ে যায়। সো যেখান থেকে আমরা ভিউ করি একই জিনিস দেখতে পাচ্ছি। তো এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, আমরা ফাইনালি এই কেটলটা রিচ করতে পারছি। হাউএভার এই কেটলটা আমরা যখন ভিজুয়ালি দেখছি, এটা আমাদের কাছে কিন্তু ডেফিনেটলি স্মুথ মনে হচ্ছে না। রিজনটা কি? রিজনটা হলো এখানে কোনো হাইলাইটস নেই আমাদের ইমেজটাতে। অ্যাজ ইন আমরা বলি না কোনো একটা পার্ট চকচক করছে, সেই চকচক করছে রিজনটার মানে কি? চকচক করার রিজনটা হলো যেই পয়েন্টস অন অ্যান অবজেক্ট চকচক করে, তার মানে সেখানে যতটুক লাইট আমরা যদি মাইক্রোস্কোপিক লেভেলে এভাবে ইমাজিন করি, সাপোজ এটা হচ্ছে আপনার একটা পয়েন্ট, এই পয়েন্টটা আপনি দেখে আপনার মনে হচ্ছিল যে এখানে চকচক করছে লাইটটা, এটার রিজনটা কি? তার মানে এই পয়েন্টের সারফেসটা এত বেশি স্মুথ যে এখানে আপনার যতটুক লাইট এসে হিট করছে ও টোটালি রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে সেই পয়েন্টটা থেকে। তো তার মানে আপনার লাইট এখানে একদমই অ্যাবজর্ব হচ্ছে না, পুরোপুরি লাইটটাই আপনার এখান থেকে কিন্তু রিফ্লেক্টেড হয়ে চলে আসছে। তো আপনি যদি এখানে হোয়াইট লাইট শো করেন অন দিস পয়েন্ট, তার মানে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইকুয়ালি রিফ্লেক্ট হয়ে ওখান থেকেই আসবে, কোনো ডিসপারশন হবে না লাইটটার। ডিসপারশন টার্মটার মানে তো আমরা জানি দ্য স্ক্যাটারিং অফ লাইট। যেহেতু দিস ইজ অ্যান এক্সট্রিমলি স্মুথ পয়েন্ট, এই
পয়েন্টের সারফেসটা, এটার কারণে এখানে টোটাল রিফ্লেকশন হচ্ছে, কোনো অ্যাবজর্পশন হচ্ছে না। তার মানে আপনি যদি হোয়াইট লাইট ওখানে থ্রো করেন, আপনার রিফ্লেক্ট হয়েও চোখে এন্টার করবেও এক্স্যাক্টলি হোয়াইট লাইট। অ্যান্ড এটাই হলো স্পেকুলার লাইট। দেখেন, স্পেকুলার লাইট ইজ নাথিং বাট এই হোয়াইট পার্টসগুলো, হাইলাইটসগুলো ইন আওয়ার ইমেজেস। তো এই জিনিসটা এক্সিস্ট করে স্পেসিফিকলি স্পেকুলার লাইটস থেকে। তো ডিফিউজ লাইটের ব্যাপারটা কীরকম ছিল? আমরা এই কেটেলটাকে অরেঞ্জ হিসাবে পারসিভ করছিলাম, কারণ দ্য কেটেল ইটসেলফ ইজ কালার্ড অরেঞ্জ। হোয়াইট লাইট এসে হিট করার পরও অরেঞ্জ কালারটা বাদে বাকি সবগুলো অ্যাবজর্বড হয়ে যাচ্ছিল এবং অরেঞ্জ কালারটা শুধু রিফ্লেক্ট ব্যাক করছিল, যেই কারণে আমরা ওকে এইভাবে পারসিভ করছি। তো ডিফিউজ লাইটটার যা কিছু আমরা দেখতে পাই, ওই কালারটা ইজ ডিপেন্ডেন্ট অন সারফেসের প্রপার্টি, কিন্তু সারফেসের কালারটার উপর, নট অন দ্য লাইট সোর্স। বাট স্পেকুলারে জিনিসটা হচ্ছে উল্টো হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি স্পেকুলারে যেহেতু কোনো অ্যাবজর্পশন হয় না, আমরা লাইট যতটুকু শো করছি, ইলুমিনেট করছি, পুরোটাই কিন্তু রিফ্লেক্ট ব্যাক হয়ে আসছে। তো আপনি যদি একটা হোয়াইট কালারের লাইট শো করেন, আপনার রিফ্লেক্ট হয়ে আসবেও কিন্তু হোয়াইট। এক্সাম্পল হচ্ছে এগুলো। অ্যান্ড সাপোজ আপনি যদি তাহলে একটা রেড কালারের লাইট শো করেন, ওখান থেকে যদি কোনো স্পেকুলার লাইট আসে, তার মানে কিন্তু ওই শাইনি পার্টগুলো, মানে স্মুথ পার্ট যেখানে হচ্ছে টোটাল রিফ্লেকশন হচ্ছে, ওই পার্টগুলোতেও কিন্তু আপনারা ব্রাইট রেড কালার দেখতে পারবেন। কারণ স্পেকুলার লাইটের কী কালারটা দেখা যায় সেটা ইজ ডিপেন্ডেন্ট অন অবজেক্টের উপর, আর না আপনার কালারের লাইট সোর্সের কালারটার উপর ডিপেন্ডেন্ট। তো এই কারণেই কিন্তু ধরেন আমাদের একটা যদি ব্লু লাইট থাকে, সেখানে যদি কোনো একটা স্মুথ সারফেস দেন, দেখবেন সেই সারফেসের ভিতরে কিন্তু যে স্মুথেস্ট পার্টগুলো, সেখানে কিন্তু একদম ব্রাইট ব্লু কালার লাইট রিফ্লেক্ট হচ্ছে বিকজ অফ এই স্পেকুলার লাইটটা। তো এই তিনটাকে যদি এখন আপনি কম্বাইন করেন এই শেপটার উপর, এবার যদি আমরা এই হাইলাইটসগুলো এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের এই ফাইনাল রিয়েলিস্টিক লুকিং কেটলটা রেন্ডার করতে পারছি। অ্যান্ড এটাই হলো আপনার ফংস রিফ্লেকশন মডেল। আমরা সেখানে দেখছি যে অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট, যেটার কারণে আমরা ওভারঅল কালার অ্যান্ড আউটলাইন্স দেখতে পাচ্ছি। এরপর আসে হচ্ছে ডিফিউজ লাইট, উইচ হেল্পস আস টু অ্যাকচুয়ালি ভিউ এভরিথিং অ্যারাউন্ড আস। ওখান থেকে যদি কোনো অবজেক্টের উপর খুবই স্মুথ পার্ট থাকে, সেই স্মুথ পার্টগুলোর উপরে স্পেকুলার বা স্পটলাইটস ক্রিয়েট হয়, যে পার্টটা এখানে হচ্ছে চকচক করতে পারে, শাইনি পার্টসগুলো। তো ওভারঅল আমরা এটাই শিখবো যে ম্যাথামেটিকলি কিভাবে এই ব্ল্যাক শেপ থেকে এই পার্টে আমরা নিয়ে আসতে পারি। তো বুঝতেই পারছেন আমাদের যে ওভারঅল পুরো পিক্সেল গ্রিডটা রেজলিউশন, তার মানে প্রত্যেকটা পিক্সেলের কালারটা কি হবে, সেই কালারটা অ্যাসাইন করার আগে সেই পিক্সেলের উপর লাইটের ইন্টেন্সিটি কতটুক হবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ লাইট সোর্সেস, মাল্টিপল লাইট সোর্সেস অ্যান্ড গ্লোবাল লাইট, মানে অ্যাম্বিয়েন্ট লাইট, এই সব কম্বাইন করে প্রত্যেকটা পিক্সেলের উপর আমরা এই ফংস রিফ্লেকশন মডেল চালিয়ে দেখব লাইটের ইন্টেন্সিটি কতটুক দিতে হবে। তাহলে ফাইনালি আমরা এরকম একটা ইমেজ রেন্ডার করতে পারবো। সো এটাই আমরা জাস্ট এক ভাগ ভাগ করে দেখে আসবো। বাট বিফোর জাম্পিং অন টু দ্যাট, আমরা কিছু টাইপস অফ সারফেস দেখে নিই, যেটা অলরেডি আমরা এখনই ইনটুইটিভলি বুঝতেও পারবো। স্পেকুলার সারফেস দেখবেন, আমরা যদি কোয়েশ্চেনে মেনশন করে দেই, স্পেকুলার সারফেস মানে কোন পয়েন্টগুলো, যেটা হচ্ছে এক্সট্রিমলি স্মুথ, যেখানে লাইট হচ্ছে টোটাল রিফ্লেকশন হয়, অ্যান্ড সেটার এক্সাম্পলই হবে একটা মিরর। অ্যান্ড তাই তো কোনো একটা অবজেক্ট যদি ওরকম এক্সট্রিমলি স্মুথ হয়, যেখান থেকে স্পেকুলার রিফ্লেকশনসগুলো হয়, সেখানে কিন্তু আমরা আমাদের ইমেজ দেখতে পারি অন দ্য সারফেস, রাইট? একটা আয়নার মতো, মেবি নট লাইক অ্যান আইডিয়াল মিরর, বাট উই ক্যান স্টিল সি আওয়ার সেলভস, রাইট? কারণ সেগুলো একটা মিররের মতো হয়ে যায়। এরপর আসে হচ্ছে ডিফিউজ সারফেসেস। প্রিটি মাচ অলমোস্ট সব সারফেস ইজ আ কম্বাইন্ড সারফেস অফ বেশিরভাগ ডিফিউজ অ্যান্ড অপ একটু স্পেকুলার, আনলেস এটা হচ্ছে মিরর লাইট। তো ডিফিউজ সারফেসেসে কীরকম হয় আমরা জানি। এই এক্সাম্পলটা যদি দেখি, লাইট সোর্স থেকে লাইট এসে যে পয়েন্টেই হিট করুক না কেন, ও সব ডিরেকশনে ইকুয়াল অ্যামাউন্টে স্প্রেড আউট হয়ে যাচ্ছে, স্ক্যাটার হয়ে যাচ্ছে। এই জন্য সব ডিরেকশন থেকে আমরা দেখতে পাই। অ্যান্ড ডিরেকশন দিয়ে মনে পড়লো, যেহেতু স্পেকুলার লাইট হচ্ছে স্পেসিফিক স্মুথ পয়েন্টস থেকে শুধুমাত্র আসছে, এবার কিন্তু ভিউইং পজিশনটা স্পেকুলার লাইটে ম্যাটার করে।
কারণ আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি কোনো স্মুথ পয়েন্ট না দেখা যায় তার মানে কিন্তু স্পেকুলার লাইটও দেখা যাবে না। আমরা এমন একটা পজিশনে দাঁড়িয়ে থাকি যেখান থেকে সেই স্মুথ পয়েন্টসগুলো ভিজিবল, শুধু তখনই কিন্তু আমরা সেই হাইলাইটেড বা ওই স্পেকুলার লাইটগুলো দেখতে পারবো, আদারওয়াইজ কিন্তু না। তো এটা মাথায় আমরা রেখে নিব যে স্পেকুলার লাইটে কিন্তু ডিরেকশনটা ম্যাটার করে, মানে আমাদের ভিউইং পজিশনটা ম্যাটার করছে, বাট ডিফিউজে করছে না। আচ্ছা, এরপর আসে হচ্ছে আরেকটা লাস্ট সারফেস যেটা হচ্ছে ট্রান্সলুসেন্ট। এটার বেশিরভাগ এক্সাম্পল হচ্ছে এরকম, যেমন গ্লাসের থ্রুতে কিন্তু লাইট পাস করে যেতে পারে, মানে রিফ্লেকশন না হয়ে সেখানে রিফ্র্যাকশন হচ্ছে, বেন্ডিং অফ লাইট হচ্ছে। হাউএভার আমরা স্টিল যদি পুরোপুরি রিফ্র্যাকশন হয়ে যেত, কোনো লাইট যদি সারফেস থেকে বাউন্স অফ করে আমাদের চোখে এন্টার না করে, আমরা কিন্তু জিনিসটা দেখতে পাবো না। বাট তাহলে গ্লাস আমরা কেন দেখতে পাই? কারণ ইভেন দো লাইটটা প্যাসেস থ্রু ইট, পেনিট্রেট করে যায়, মানে রিফ্র্যাকশন হয়, স্টিল এখান থেকে কিন্তু কিছুটুক পার্শিয়াল রিফ্লেকশন হয়ে সেটা যদি আপনার চোখে এন্টার করে তখনই কিন্তু আপনি এই ট্রান্সলুসেন্ট সারফেসেসগুলো দেখতে পান। তো এটা হয়ে গেল আমাদের ট্রান্সলুসেন্ট, এটা ছিল ডিফিউজ, অ্যান্ড অফকোর্স এটা ছিল আমাদের স্পেকুলার সারফেসের এক্সাম্পল, যেখানে আপনি একটা পয়েন্টে যদি লাইট হিট করে ওই একটা পয়েন্ট থেকেই শুধু স্প্রেড আউট করবে, নট ইন অল ডিরেকশনস। তো এইবার যেহেতু আমাদের টাইপস অফ সারফেসেস শেষ, আমরা তাহলে এখন এক একটা পার্ট করে দেখতে থাকি। প্রথমে অ্যাম্বিয়েন্ট লাইট নিয়ে। অ্যাম্বিয়েন্ট লাইট আমরা জানি, অলরেডি ডিসকাস করা হয়েছে যে অ্যাম্বিয়েন্ট লাইট কখনোই এত হাই ইন্টেন্সিটিতে প্রেজেন্ট থাকে না। এটা অল্প সামান্য কিছু লাইট আমাদের ব্যাকগ্রাউন্ডে এক্সিস্ট করে, যেটা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে লাইট বাউন্স অফ করে এন্টার করছে, ইনডিরেক্ট ইলুমিনেশনস। সো অফকোর্স এই অ্যাম্বিয়েন্ট লাইট ক্যালকুলেশন তার মানে হেভি কোনো ক্যালকুলেশন হবে না, ইটস কম্পিউটেশনালি ইনএক্সপেন্সিভই হবে। তো তার মানে এটার উপর অতটাও এফেক্ট পড়ে না অ্যাকচুয়ালি, যে আমাদের পিক্সেলের কালারটা কী দিতে হবে। মানে লাইটিং ওভারঅল যে আমাদের ফংস রিফ্লেকশন মডেল, সেটা বলতে পারেন পুরো মেজরিটি অফ দ্য ওয়েটেজ আসে হচ্ছে ডিফিউজ এবং স্পেকুলার লাইট থেকে। অ্যাম্বিয়েন্টটা প্রিটি মাচ ওর ওয়েটেজটা কমই থাকে ইন দিস মডেল। অ্যান্ড আমরা এটা দেখে এসেছি যে গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইট আমরা কাদেরকে বলছি, যেটার সোর্স আমরা প্রিটি মাচ কখনোই জানি না। একটা এক্সাম্পল হচ্ছে রিফ্লেকশন অফ সানলাইট from multiple surfaces. লোকাল অ্যাম্বিয়েন্ট লাইটও থাকতে পারে, যেটার এক্সাম্পল হচ্ছে একটা লাইট সোর্স থেকে ডিরেক্টলি আপনার কাছে আসছে না, মানে ডিরেক্ট ইলুমিনেশন না, ইনডিরেক্ট ইলুমিনেশন, অন্য কোনো জায়গা থেকে বাউন্স খেয়ে আপনার কাছে আসছে। তো এগুলো আমাদের অ্যাম্বিয়েন্ট লাইটের কনসেপ্ট। বাট তাহলে ম্যাথামেটিকলি আমরা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনকে কীভাবে রিপ্রেজেন্ট করব? এটা হচ্ছে দ্য ফর্মুলা, যেখানে অ্যাম্বিয়েন্ট লাইট আমরা ক্যালকুলেট করব IA ইন্টু KA দিয়ে, যেখানে IA ইজ নাথিং বাট আপনার অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি এবং আপনার KA হচ্ছে অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট। এই অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্টটাকেই আমরা টিউনিং করে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটের ওভারঅল এফেক্ট ইন আওয়ার ইমেজের সিনগুলোতে আমরা কন্ট্রোল করতে পারি। সেটা কিভাবে? আমরা যদি এই কেটেলের এক্সাম্পলগুলো নেই, সেখানে কে এর ভ্যালু আমরা রেঞ্জ করাবো 0 থেকে 1 পর্যন্ত ইনক্লুসিভ। সো সাপোজ আমি যদি কে এর ভ্যালু এই এক্সাম্পলে যেরকম 0 দিয়ে রাখি, তো তাহলে ওভারঅল অ্যাম্বিয়েন্টের আমি ভ্যালু কত পাবো? অ্যাম্বিয়েন্ট তখন ইকুয়ালস টু 0 চলে আসবে। উইল নট ম্যাটার যে অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি কতটুকু আছে। তো আমি যদি কে এর ভ্যালু অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট 0 দিয়ে রাখি, অ্যান্ড অ্যাম্বিয়েন্ট যদি 0, তার মানে কোনো এনভায়রনমেন্টাল লাইটই এক্সিস্ট করে না। আপনার যদি কোনো ডিরেক্ট লাইট সোর্স না থাকে, আপনি পুরোপুরি পিচ ব্ল্যাক একটা ইমেজ দেখবেন, কিছুই বুঝতে পারবো না। আস্তে আস্তে আমরা যদি অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্টের ভ্যালু বাড়াতে থাকি, সাপোজ দিস ইজ প্রবাবলি 0.2, সো তাহলে দেখছেন অ্যাকচুয়াল তো কেটলটার কালার অরেঞ্জ, আমরা সেটা জানি। সো অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্টের ভ্যালু যদি 0 থেকে আমি একটু বাড়াতে থাকি, আর ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট রেখে দেবো, কিন্তু যদি বাড়াতে থাকি দেখেন আস্তে আস্তে একটু ঝাপসা কালারটা বোঝা যাচ্ছে। আলটিমেটলি আমরা যদি একদম কে এর ভ্যালু 1 দিয়ে দেই, তাহলে এরকম একটা ফ্ল্যাট অবজেক্ট আমরা দেখতে পাবো।
কিন্তু যেটার কোনো ডেপথ বা শ্যাডো কিছুই কিন্তু বুঝবো না। কারণ কি, ডিফিউজ লাইট আপাতত নেই, ধরে রাখছি। তো অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে IA ইন্টু KA, যেখানে আপনার KAটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি একটা সিনে কতটুকু অ্যাম্বিয়েন্ট লাইট থাকতে পারে। তো আপনারা বলতে পারেন যে যখন একটা ব্রাইট সিন আমরা দেখাই, সকালবেলার কোনো সিন, সেখানে তার মানে আমরা KA এর ভ্যালুটা ক্লোজ টু 1 দিয়ে রাখবো। আর যদি কোনো একটা ডার্কার সিন হয় নাইট টাইম, তাহলে আমরা KA এর ভ্যালুটা ক্লোজ টু 0 দিয়ে রাখবো, সেই অন্ধকার এফেক্টটা দেখানোর জন্য। অ্যান্ড এইখানে আমরা যদি একটু এইটারই এক্সাম্পল নেই আরেকটা, তো আমি এদিকে একটা স্ফিয়ার দেখতে পাচ্ছি। স্ফিয়ারটার আপনার এই জায়গাটাতে KA এর ভ্যালুটা হচ্ছে 0 দিয়ে রেখেছে, আর এই জায়গাটাতে আপনার KA এর ভ্যালুটা দিয়ে রেখেছে ক্লোজ টু 0.7। সো এবার আপনারা যদি তাকিয়ে দেখেন কোন জিনিসটা এই 5টা ইমেজের ভিতর আমাদের কাছে ভিজুয়ালি সবচেয়ে স্যাটিসফাইং দেখতে, এটার দিকে যদি খেয়াল করে দেখি, এই জায়গাটা ইজ টু রাফ, অলমোস্ট ইটস পিচ ব্ল্যাক। আমরা দেখে অ্যাকচুয়ালি কিছুই এখানে বুঝতে পারছি না। KA এর ভ্যালু যদি 0 দিয়ে রাখি, আস্তে আস্তে আমরা যত বাড়িয়ে যাচ্ছি, একদম ক্লোজ টু 1ও যখন আমরা দিয়ে রাখছি, দেখেন ওভারঅল এখানে কোনো ডেপথ বুঝো যাচ্ছে না, কোনো শ্যাডো কিছুই নেই। আলটিমেটলি সেই আবারও একটা ফ্ল্যাট অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। হাউএভার ভ্যালুটা যদি আমরা মাঝামাঝি রাখতে চাই, মেবি 0.5 এরকম কোনো একটা ভ্যালু, তাহলে কিন্তু ও পারফেক্টলি রিয়েলিজমটা ক্যাপচার করতে পারছে। কারণ এখানে পিছনের দিকে একটু শ্যাডো এফেক্টটা আমরা বুঝতে পারছি, তো বোঝাই যাচ্ছে যে মেবি এখান থেকে কোনো একটা লাইট সোর্স আসছে। সো এই জায়গাটা একটু সফটেন্ড আপ উইথ লাইট, আর পিছনের পার্টটা মাচ ডার্কার। তো এই জন্য ইউজুয়ালি দেখবেন আমরা যখন অ্যাম্বিয়েন্ট লাইটটা কন্ট্রোল করার চেষ্টা করি ইন আ সিন, ইউজুয়ালি 0 থেকে 1-এর মাঝামাঝি একটা ভ্যালু দিয়ে রাখি রিয়েলিজমটা নিয়ে আসার জন্য। ওকে, এরপর আমরা দেখি তাহলে ডিফিউজ রিফ্লেকশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আমাদের ফংস রিফ্লেকশন মডেলে। তো ডিফিউজ রিফ্লেকশনটা আমরা অলরেডি একটু ডিসকাস করেছি। আবার যদি এবার একটু দেখি, ডিফিউজ রিফ্লেকশনটা কখন হয়, যখন কোনো একটা লাইট সোর্স থেকে, মানে ডিরেক্ট ইলুমিনেশনের কথা আমরা বলছি, যখন এটা নিয়ে কথা বলবো ডিরেক্ট ইলুমিনেশন, তার মানে আপনার লাইট সোর্স থেকে ডিরেক্টলি এসে অবজেক্টটার উপর বাউন্স খেয়ে আপনার চোখে এন্টার করছে, এরকম একটা সিনারিও। সো এরকম যখন হয়, আমরা তো ডিফিউজ সারফেস জানি, ডিফিউজ সারফেসেস আর নট মিরর লাইট। তো তার মানে মাইক্রোস্কোপিক লেভেলের ওর প্রত্যেকটা এজ কিন্তু এরকম আপনার রাফ। এবার আমরা জানি যে লাইট কনসিস্টস অফ স্ট্রেট লাইন্স, রেজ, রাইট? অ্যান্ড প্রত্যেকটা তো একটা প্যারালেলিজম মেনটেন করে রাখে। তো এবার চিন্তা করে দেখেন যে এখান থেকে আপনার যদি লাইট সোর্সটা থাকতো, তার মানে আমার এরকম লাইট রেজগুলো আসছে, এসে ওরা যখন আমার এই সারফেস বাউন্ডারিগুলো হিট করছে, এবার আমাদের তো স্নেলস ল থেকে জানা আছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি রিফ্লেকশন হয়, তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো তাহলে এরকম যদি এজটা হয়, সাপোজ এইখানে এজটা যদি এরকম, তো আপনার এই দিক থেকে হচ্ছে নর্মালটা হবে টু দ্য প্লেন। সাপোজ আপনার পয়েন্টটা যদি এইখানে কোথাও হয়, তো এইদিকে হবে হচ্ছে আপনার সেই নর্মালটা। যদি আপনার এই জায়গাটা এসে হিট করে, এই পয়েন্ট ওয়াইজ ওর নর্মালটা এরকম, যদি এরকম হয় তাহলে নর্মালটা এরকম। এবার তাহলে দেখেই বুঝতে পারছেন আমাদের কিন্তু সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সবার জন্য কিন্তু আর সেম নেই, ডিফারেন্ট। তো তার মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও প্রত্যেকটা রের ডিফারেন্ট হয়ে যাবে। সো দেখেন এই সারফেসটা হিট করার সাথে সাথে আমার লাইটগুলো কিন্তু স্ক্যাটার্ড হয়ে গেল ডিফারেন্ট ডিরেকশনে। বাট রিমেম্বার, ডিফিউজ রিফ্লেকশনে এই লাইটের স্ক্যাটারিংটা কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে হচ্ছে। সো এই ইকুয়াল অ্যামাউন্টেই যেই কারণে হয়, এই জন্য আমরা যেখান থেকে দাঁড়িয়ে থাকি আমরা কিন্তু অবজেক্টটাকে একইভাবে পারসিভ করতে পারি সবাই। সো ডিফিউজ রিফ্লেকশনের এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সব ডিরেকশনে স্ক্যাটারিংটা হয়, ইকুয়াল অ্যামাউন্টে হয়। আর রিজনটা হলো সারফেসটা কিন্তু রাফ, ইটস নট স্ট্রেট প্লেন লাইক, এই কারণে এক একটা পয়েন্টের নর্মাল এক এক ডিরেকশনে হয়। তাহলে অ্যাম্বিয়েন্ট আর ডিফিউজ লাইটের ভিতর ডিফারেন্সটা কি? ডিফিউজ লাইট আমরা জানি ডিরেক্ট ইলুমিনেশনের কারণে হয়। তো সাপোজ আপনি যদি এই ট্রায়াঙ্গলটার দিকে তাকান, আপনার লাইট সোর্স থেকে লাইটটা ডিরেক্টলি এসে আপনার চোখে এন্টার করবে, অ্যান্ড সেটাই হবে ডিফিউজ লাইট। যদি সাপোজ আপনি এই ট্রায়াঙ্গলটার দিকেই তাকাচ্ছেন, মেবি লাইট সোর্সটা এখান থেকে এসে
বাউন্স অফ করে যদি এই জায়গাটায় রিচ করে তখন সেটা কিন্তু আবার হয়ে যাবে অ্যাম্বিয়েন্ট অ্যান্ড নট ডিফিউজ লাইট। সিমিলারলি দেখেন, আপনি সাপোজ এই স্কোয়ারটার দিকে তাকিয়ে আসেন, লাইট সোর্স থেকে ডিরেক্ট এসে যদি আপনার চোখে এন্টার করে তাহলে সেটা হবে অ্যাগেন ডিফিউজ লাইট। যদি লাইট সোর্সটা এখান থেকে এসে বাউন্স করে দেন এখানে এসে বাউন্স করে আপনার চোখে এন্টার করে তখন সেটা কিন্তু আবার এক্সাম্পল হয়ে যাবে অ্যাম্বিয়েন্ট লাইটের। তো এটাই কিন্তু ডিফারেন্স, একটা হচ্ছে ডিরেক্ট ইলুমিনেশন আর একটা হলো আপনার ইনডিরেক্ট ইলুমিনেশন। এইবার আমরা ডিফিউজ রিফ্লেকশন নিয়ে পড়ছিলাম, আর এই কনসেপ্টটা কিন্তু বারবার আমি বলে আসছি বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। সেটা কি, লাইট সোর্স থেকে আপনার যখনই লাইটটা আসবে যে পয়েন্টেই হিট করুক না কেন সব ডিরেকশনে ইকুয়ালি রিফ্লেক্টেড হয়ে যাবে। তো এটা বলার রিজনটা হচ্ছে একটা ল আছে যেটার নাম আমাদের ল্যাম্বার্টস কোসাইন ল। তো শুনতে খুবই ফ্যান্সি মনে হচ্ছে, বাট কনসেপ্টটা হলো এরকম। সাপোজ আপনার একটা লাইট সোর্স থেকে রেটা আসলো, কিন্তু এই লাইট রেটা আপনি যেই পয়েন্টটাকে হিট করতে চাচ্ছেন সেই পয়েন্টের যে নর্মালটা যেটা হচ্ছে এই ডিরেকশন ওয়াইজ একদম লাইটটা হচ্ছে আপনি নর্মাল বরাবর দিচ্ছেন। তার মানে আমরা যদি ভেক্টরের মতো চিন্তা করে থাকি, অ্যান্ড ভেক্টর নিয়েই চিন্তা করা উচিত কাজ এভাবেই আমরা ম্যাথসগুলো করব। তো আপনার যে পয়েন্টের নর্মাল ভেক্টরটা এবং লাইট সোর্স থেকে যে আপনার লাইট ভেক্টরটা দুটোর মাঝখানে আপনার এখানে অ্যাঙ্গেলটা কিন্তু 0। তো আপনার নর্মাল ভেক্টর আর লাইট ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেলটা যদি 0 থাকে, সো আমরা জানি যে পয়েন্ট থেকে সব ডিরেকশনে ইকুয়াল অ্যামাউন্ট অফ লাইট রিফ্লেক্ট হয়ে যাবে, আমরা এটা জানি। এইবার সাপোজ আপনার নর্মালটা পয়েন্টের তো এই জায়গা বরাবরই হবে, বাট এইবার লাইটটা আমরা এখান থেকে না দিয়ে একটু একটা অ্যাঙ্গুলারভাবে এসে এই জায়গাটা থেকে দিচ্ছি। এবার আপনার নর্মাল এবং লাইট ভেক্টরের ভিতর এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে। তো কম্পেয়ার যদি করে দেখেন অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আগে যতটুক অ্যামাউন্টের রিফ্লেকশন হতো এবার কিন্তু তার থেকে কম অ্যামাউন্টের রিফ্লেকশন হবে। এইটা আরও ভিভিডলি বোঝা যাবে এটার সাথে যদি কম্পেয়ার করি। এইবার এই পয়েন্টটা এখানে নর্মাল ভেক্টরটা এটাই, এখান থেকে আমার লাইট ভেক্টরটা যদি আসে এবার হচ্ছে এতটুক অ্যাঙ্গেল বিটুইন আমার নর্মাল ভেক্টরটা এবং লাইট ভেক্টরটা, এই দুটোর মাঝামাঝি দেখেন যতটুক অ্যাঙ্গেলটা বাড়ছে আমার অ্যামাউন্ট অফ রিফ্লেকশন কিন্তু কমে যাচ্ছে। আগে এতটুক ছিল, এরপর এতটুক, এরপর কিন্তু এতটুক, এরপর আপনি আরও বাড়িয়ে দেখেন এবার অ্যাঙ্গেলটা এতটুক, এবার কিন্তু আপনার অ্যামাউন্ট অফ রিফ্লেকশন শুধু এতটুক এরিয়া ওয়াইজ হচ্ছে, যেটা আগে এত বড় এরিয়া পর্যন্ত ছিল। আপনি আরও ফার্দার কমান, এইবার অ্যাঙ্গেলটা এত বড় বিটুইন আমার নর্মালটা এবং লাইট ভেক্টরটা, এবার জাস্ট এতটুক অ্যামাউন্ট অফ এরিয়া জুড়ে কিন্তু আপনার রিফ্লেকশনটা হচ্ছে। এরকম করতে করতে একটা পয়েন্টে যদি আপনার এল ভেক্টরটা এই লাইন বরাবর আসে এবং আপনার নর্মাল ভেক্টরটা হচ্ছে এরকম, তার মানে আপনার নর্মাল ভেক্টর আর এলের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো তখন দেখেন লজিক্যালি যদি আমরা চিন্তা করে দেখি, সাপোজ এরকম একটা অবজেক্ট আছে যেটার পয়েন্ট হচ্ছে এখানে, ওর নর্মালটা এদিকে, আমরা যদি এই জায়গাটা বরাবর লাইটটা দিয়ে রাখি তো তাহলে দের ইজ নো ওয়ে, অ্যান্ড আমি সাপোজ এই জায়গাটায় তাকিয়ে আছি, রাইট, এই পার্টটা আমি দেখছি, তো আমি একদম বরাবর এই জায়গাটায় তাকিয়ে আছি, লাইট ভেক্টরটা আসলো এই জায়গাটা থেকে, এইবার কিন্তু দের ইজ নো ওয়ে এই পয়েন্ট বরাবর লাইট বাউন্স করে আমার চোখ রিচ করবে, ও কিন্তু এদিকে অথবা এদিকে কোথাও চলে যাবে লাইটটা, তাই তো। বাট আমি দেখছি এখানে উপর থেকে এরিয়ালভাবে, আমি কি তার মানে কোনো কিছু এখানে দেখতে পাবো? এখানে কি কোনো লাইট প্রেজেন্ট থাকবে? না, ওই অ্যাম্বিয়েন্ট লাইট যদি প্রেজেন্ট থাকে কিছু একটা ঝাপসা দেখতে পারবো, বাট ক্লিয়ারলি আমি যে পয়েন্টটা বা এই সারফেসটা টপ সারফেসটাকে ভিউ করতে চাচ্ছি আমি কি কিছুই দেখতে পাবো? না, কিন্তু কারণ লাইট এপাশ থেকে এসে বাউন্স খেয়ে এইসব ডিরেকশনে চলে যাবে, আর আমার চোখ তো এই ডিরেকশনে, এই ডিরেকশনে তো কোনো রিফ্লেক্টেড রে আসবে না। তো দেখেন যখন আপনার এই নর্মাল ভেক্টরের সাথে লাইটের ভেক্টরটা 90 ডিগ্রি হয়ে যাবে তখনই কিন্তু আমাদের কোনো কিছু দেখতে পাওয়ার কথা না, কারণ রিফ্লেক্টেড লাইটের ইন্টেন্সিটি এই এরিয়াতে কিন্তু কিছুই নেই, একদম 0। তো ল্যাম্বার্টস কোসাইন ল এই কথাটাই আমাদেরকে বলে আসছে যে নর্মাল ভেক্টরটার সাথে, মানে যেই পয়েন্টে লাইট হিট করছে সেই পয়েন্টের নর্মাল ভেক্টরটার সাথে আপনার এল ভেক্টরের অ্যাঙ্গেল যত 0 থেকে আপনি বাড়াতে থাকবেন আপনার অ্যামাউন্ট অফ রিফ্লেকশন কিন্তু কমে যেতে থাকবে।
অ্যান্ড সেটা অলমোস্ট জিরো কোন সিনারিওটাতে হয়ে যাচ্ছে আমরা মাত্র দেখলাম, যখন আপনার পয়েন্টের সাথে নর্মাল আর এল ভেক্টরটা আপনার 90 ডিগ্রি ক্রিয়েট করে ফেলছে, তখনই কিন্তু আমাদের কোনো ডিফিউজ লাইট ওই কেসে দেখা যাবেই না, বিকজ তখন আপনার রিফ্লেক্টেড রের ইন্টেন্সিটি এই এরিয়াতে জিরো থাকবে। তো হোয়াট ইফ এই অ্যাঙ্গেলটা আমরা মোর দেন 90 ডিগ্রি করতে থাকি? ওরকম যদি সিনারিও হয়, যেমন এই যে আমার এটা হচ্ছে পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর ওর নর্মাল ভেক্টর হচ্ছে এখানে এবং লাইট সোর্সটা এই জায়গাটা থেকে আসছে, কিন্তু আমরা এখানে লাইটের ডিরেকশনটা আউটওয়ার্ডস দিয়ে রাখবো, আর এগুলো হচ্ছে আমার রিফ্লেক্টেড রেগুলো, ইকুয়াল অ্যামাউন্ট ইন অল দ্য ডিরেকশনস। তো দেখেন এল আর এন এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে এতটুক, তো তাতে আমাদের এই এতটুক এরিয়া হচ্ছে রিফ্লেক্টেড লাইটগুলো পাওয়া যাচ্ছে। আমি যত এল এর ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি, অ্যামাউন্ট অফ রিফ্লেকশন কিন্তু কমে যাচ্ছে। এরকম করতে করতে যখন আমাদের এখানে একদম এল 90 ডিগ্রি হয়ে যাবে, আমরা জানি যে এই সিচুয়েশনে কোনো লাইটই কিন্তু এখানে রিফ্লেক্টেড হবেই না। সিমিলারলি এবার যদি আমি মোর দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বানিয়ে ফেলি থিটাকে, মানে একদম লাইটটাকে ঘুরে এই পাশে নিয়ে যাই, আমরা যদি ফিজিক্যালি জিনিসটাকে ভিজুয়ালাইজ করি, আমি এই পয়েন্টটার দিকে তাকিয়ে আছি উপরের সাইড থেকে, রাইট? এখান থেকে আই এম লুকিং হিয়ার। তো তাহলে লাইটটা আমার এখান থেকে দেওয়া উচিত, বা এখানে কোথাও, মানে সামনে থেকে যেদিক থেকে আমি দেখছি 90 ডিগ্রি এল আর এনের মাঝখানে অ্যাঙ্গেল হওয়ার মানে কি? তার মানে আমি লাইটটাকে ধরে পিছনের দিকে নিয়ে গিয়েছি, যেই সারফেসটার দিকে আমি তাকিয়ে আছি লাইটটা এখন সেই সারফেসের পিছনে চলে গিয়েছে। এরকম যদি হয় তাহলে তো আমরা কিছু দেখতেই পাবো না। ডিফিউজ রিফ্লেকশনের ভ্যালু তখন কি হওয়া উচিত? জিরো হওয়া উচিত। রিফ্লেকশনের ফর্মুলা দাঁড়াচ্ছে অ্যাজ ডি ইজ ইকুয়াল টু আইপি, যেখানে আইপি মানে হচ্ছে আমার লাইট সোর্সের ইন্টেন্সিটিটা, কেডি হচ্ছে সিমিলার টু অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট, ডিফিউজ কোএফিশিয়েন্ট, তারপর দেখেন ইটস রিটেন ম্যাক্স অফ কস থিটা কমা জিরো, তার মানে দুটোর ভিতর যেটা বড় ভ্যালুটা হবে সেটা নিয়ে আইপি ইন্টু কেডির সাথে মাল্টিপ্লাই করে ডি এর ভ্যালুটা আমরা বের করব। বাট কস থিটা আমরা কেন ইউজ করছি? এই এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিফ্লেকশন কখন হয়? যখন আপনার এল ভেক্টর এবং এন ভেক্টরের মাঝামাঝি অ্যাঙ্গেলটা হবে জিরো। তো আমরা জানি কস থিটাতে কস জিরো যখন আমরা দেই তখন ভ্যালুটা আমরা পাই হচ্ছে 1, দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তো তাহলে আমরা বুঝতে পারছি যে এই কারণেই আমরা এই এল আর এন এর মাঝখানে অ্যাঙ্গেলটা কস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। সিমিলারলি আমরা দেখেছিলাম যে যখন আপনার এল আর এন এর মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছিল, ওই মোমেন্টের পরই কিন্তু আমরা বুঝে যাচ্ছিলাম যে যদি 90 ডিগ্রি হয়ে যায় ওই মোমেন্টেই আমরা কোনো ডিফিউজ লাইটের রিফ্লেকশন দেখতে পাবো না, তাই তো? এবং অ্যাঙ্গেলটা যদি আপনার 90 ডিগ্রি থেকে বড় হতে থাকে, মানে লাইট সোর্সটা আমি যদি আরও পিছন দিকে নিতে থাকি, তাহলেও কিন্তু কি হচ্ছিল? কোনো ডিফিউজ রিফ্লেকশন আমি দেখতে পেতাম না। উই নো যে কস 90 ডিগ্রি আমাদেরকে ভ্যালু দেয় অ্যাজ জিরো, এবং আমি যখন অ্যাঙ্গেলটা মোর দেন 90 ডিগ্রি করে ফেলছি, তো তখন আমাকে কস থিটা ভ্যালু কত দিবে? ইফ ইটস মোর দেন 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মাঝামাঝি যদি হয়, নেগেটিভ ভ্যালু আমাকে দিবে, রাইট? বাট আমি যদি কস থিটার ভ্যালু নেগেটিভ নেই, নেগেটিভ লাইটিং বলতে তো কোনো কনসেপ্ট এক্সিস্ট করছে না। ইদার দেয়ার ইজ লাইট অথবা দেয়ার ইজ নো লাইট, মানে জিরো লাইট। তো এই জন্য নেগেটিভ ভ্যালু দিয়ে তো আমরা কাজ করতে পারবো না, আমাদের জিরোতেই ক্যাপ করে দিতে হবে। তো তাহলে আপনার যখন এল এবং এন ভেক্টরের মাঝামাঝি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির বেশি হয়ে যাবে, তখন আপনাকে কস থিটা কী ভ্যালু দিবে? নেগেটিভ ভ্যালু দিবে। বাট আলটিমেটলি আমরা তো জানি এল আর এন এর মাঝামাঝি 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল বড় হয়ে যাওয়া মানে কি? যেদিকে আপনি তাকিয়ে আছেন তার পিছনের দিকে হচ্ছে লাইট, তার মানে আমাদের কোনো কিছু দেখতে পাওয়ার কথা না, ডিফিউজ রিফ্লেকশন তখন জিরো দিবে। হেন্স সেই সিনারিও যখন আপনার কস থিটার ভ্যালু নেগেটিভ দিবে, মানে অ্যাঙ্গেলটা মোর দেন 90, তখন তো আমাদের জিরো লাইট দেখতে পাওয়ার কথা। সো নেগেটিভ আর জিরোর মাঝখানে তখন যদি ম্যাক্সিমাম নেন, বড় কোনটা হবে? জিরো হবে। সো হেন্স ওই সিচুয়েশনে আমরা
এখান থেকে 0 নিয়ে ফেলবো, আর 0 ইন্টু আইপি ইন্টু কেডি যদি মাল্টিপ্লাই করি আলটিমেটলি ডি কত আসবে, 0ই আসবে। হেন্স এই ম্যাক্সিমাম ফাংশনটা আমরা ইউজ করছি সো দ্যাট যখন এল আর এন মোর দেন 90 ডিগ্রি হয়ে যায় তখনও যেন আমরা 0ই নিয়ে নিই। হেন্স এটা হয়ে গেল আমাদের ডিফিউজ রিফ্লেকশনের ফুল ইকুয়েশনটা। হাউএভার এখানে একটা প্রবলেম অ্যারাইজ করছে। আমরা যেভাবে কস থিটা অ্যান্ড সাইন থিটার থিওরিটিক্যাল ভ্যালুস জানি, কম্পিউটার্স এই ফাংশনগুলোকে কিন্তু ইন্টারপোলেট ওভাবে করতে পারে না। ইট ডাজ ইট ইউজিং টেইলর সিরিজ অর ম্যাকলরিন সিরিজ। হেন্স কস থিটা যেহেতু কম্পিউটার এদিকে কম্পিউট করতে পারবে না, আমাদের কস থিটার একটা ওয়ার্ক অ্যারাউন্ড লাগবে এই ইকুয়েশনটা ফুলফিল করার জন্য। হেন্স আমরা একটু ডট প্রোডাক্টের কনসেপ্টটা নিয়ে আসি, যেখানে আমরা এই যে ডায়াগ্রামটা আছে দিস ওয়ান, এটা আমার পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর এটা হচ্ছে নর্মাল ভেক্টরটা, এই পয়েন্ট বরাবর এটা হচ্ছে আমার সেই এল ভেক্টরটা, আর এটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম থিটা। আমি যদি এল এর প্রজেকশন আনতে চাই অন এন, সো একটা ভেক্টরের আরেক ভেক্টরের উপর যদি প্রজেকশন আমি বের করতে চাই ওটা মানেই তো ডট প্রোডাক্ট। সো সিমিলারলি এই ডায়াগ্রামটাকে আমি যদি জাস্ট একটু রোটেট করে ক্লকওয়াইজ রোটেট করে ড্র করি তাহলে এই ডায়াগ্রামটা দেখতে হবে না, যেখানে আমার এ হচ্ছে এল ভেক্টরটা এবং বি হচ্ছে এন ভেক্টরটা। এবার যদি আমি ডট প্রোডাক্টের ফর্মুলাটা ইউজ করে এ বি এবং থিটাকে কম্বাইন করতে চাই তাহলে আমি জানি a dot b is equal to magnitude of a into magnitude of b into cos theta। আমরা তো এই cos থিটাটাকেই অন্য কিছু একটা ওর ইকুইভ্যালেন্ট ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তো তাহলে যেহেতু a হচ্ছে আমার l ভেক্টরটা আর b হচ্ছে আমার n ভেক্টরটা, আমি a ডট b এর জায়গায় লিখতে পারি l ডট n is equal to magnitude of l into magnitude of n into cos theta। এবার তাহলে আমরা একটা ট্রিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে এল আর এন ভেক্টরগুলো হবে সেগুলোকে যদি আমরা নর্মালাইজ করে ফেলি, মানে আমি যদি আমার এল ভেক্টরটাকে একটা ইউনিট ভেক্টরে কনভার্ট করে ফেলি, এন ভেক্টরটাকেও যদি আমি ইউনিট ভেক্টরে কনভার্ট করে ফেলি, এবং আমরা জানি ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হয় হচ্ছে শুধু 1, তো তাহলে যদি আমি এই ইউনিট ভেক্টর অফ এল ডট ইউনিট ভেক্টর অফ এন করি তাহলে এদিকে আমি কি লিখব, ম্যাগনিটিউড অফ এল হ্যাট ইন্টু ম্যাগনিটিউড অফ এন হ্যাট আর ইন্টু কস থিটা। তো আমরা বলতে পারবো ম্যাগনিটিউড অফ এল কিন্তু আসবে 1, ম্যাগনিটিউড অফ এনও আসবে তাহলে কিন্তু 1। তো 1 ইন্টু কস থিটা যদি আমরা করি তাহলে এল ডট এন ইজ ইকুয়াল টু আমাদের কস থিটা চলে আসবে কিন্তু। সো তাহলে এই ইকুইভ্যালেন্সটা আমরা পেয়ে যাচ্ছি, যেখানে আপনাদের মনে রাখতে হবে এই এল আর এনটা কিন্তু ইউনিট ভেক্টরস। সো কস থিটার জায়গায় তাহলে আমরা এল ডট এন লিখে ফেলতে পারি। দ্যাট কমপ্লিটস আমাদের ডিফিউজ রিফ্লেকশন ক্যালকুলেট করার ফর্মুলাটা। সো ইটস আইপি ইন্টু কেডি ইন্টু এল ডট এন। এবং আপনারা বুঝে যাচ্ছেন এল ডট এন আপনারা যদি ডট প্রোডাক্টটা বের করেন, সব মাল্টিপ্লিকেশন অ্যাডিশন করার পর যদি দেখেন ভ্যালুটা নেগেটিভ এসেছে, তো তার মানে কি, তার মানে আপনার এল আর এন এর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে মোর দেন 90 ডিগ্রি। তার মানে যেখানে আপনি পয়েন্টে তাকিয়ে আসেন লাইট সোর্সটা হচ্ছে ওর পিছনের কোথাও, সো সেখানে ডিফিউজ রিফ্লেকশন দেখতে পাওয়ার কথা না, তো আমরা তখন জিরোটাকে নিয়ে নিব। তো এইভাবে আমরা ডিফিউজ রিফ্লেকশনটা ক্যালকুলেট করে ফেলতে পারি। সিমিলারলি এখানে যদি একটা ছোট্ট এক্সাম্পল দেখি, আমাদের এখানে 6টা স্ফিয়ার্সের ইমেজ দেওয়া। জাস্ট 6টা স্ফিয়ারে আমরা যে আমাদের ডিফিউজ কোএফিশিয়েন্ট মানে কেডির ভ্যালুটা জাস্ট ভ্যারি করে করে দেখাচ্ছে, যেখানে এই জায়গাটায় আপনার কেডির ভ্যালু হচ্ছে 0, তারপর হচ্ছে 0.2, এখানে হচ্ছে 0.4, দেন এটা 0.6, 0.8 এবং 1। আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন যে কেডির ভ্যালু যখন 0 তার মানে ডিফিউজ রিফ্লেকশনের ভ্যালু তো পুরোপুরি 0ই চলে আসবে, তো স্টিল এটাকে আমরা কেন একটু হলেও দেখতে পাচ্ছি? রিজন হলো তার মানে ব্যাকগ্রাউন্ড ইন্টেন্সিটি, সেটা আমাদের বেসিকলি কি, অ্যাম্বিয়েন্ট লাইট। তো অ্যাম্বিয়েন্ট লাইট প্রেজেন্ট থাকার কারণে আপনি ওভারঅল শেপ অ্যান্ড একটু ঝাপসা পুরো ব্ল্যাক কালার হিসাবে হলেও দেখতে পাচ্ছেন। এরপর অ্যাম্বিয়েন্ট লাইটকে কনস্ট্যান্ট রেখে আমি যত কেডির ভ্যালুটা বাড়াচ্ছি, আমি যদি সব কিছুকে কনস্ট্যান্ট রেখে কেডির ভ্যালুগুলোকে বাড়াতে থাকি,
তো তাহলে আমাদের ডিফিউজ রিফ্লেকশনের অ্যামাউন্টও বাড়তে থাকবে। তো এরকম দেখেন যত কে এর ভ্যালু আমি বাড়াচ্ছি আস্তে আস্তে কিন্তু আমার স্ফিয়ারটা তত ভিজিবল হয়ে যাচ্ছে। তো লাস্টের এই পার্টটা দেখে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে এই স্ফিয়ারটা এমন একটা অবজেক্ট যেখানে লাইট সোর্সটা এই জায়গাটা থেকে আসছে। কেন? কারণ এই পার্টটাই হচ্ছে ইলুমিনেটেড আর পিছনের এই পার্টটাই দেখেন একদম কমপ্লিটলি ডার্ক। মানে সেই পার্টটা আমাদের ভিজুয়াল দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র কারণ আপনাদের একটা অ্যাম্বিয়েন্ট লাইট আছে। অ্যাম্বিয়েন্ট লাইট না থাকলে ওই পার্টটা পুরোপুরি মিক্স হয়ে যেত, দেখতেই পারতাম না। আর মাত্র আমরা যে নলেজটা গেইন করলাম যে যখনই একটা পয়েন্টের উপর ওর নর্মাল ভেক্টরের সাথে এল ভেক্টরটা 0 থেকে আপনার 90 ডিগ্রির ভিতরে থাকে, 90 ডিগ্রি নট ইনক্লুসিভ, তখনই তো আমরা ডিফিউজ রিফ্লেকশন দেখতে পাই। তো তাহলে এই যে আমরা এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, তার মানে এই পয়েন্টের একটা নর্মাল ভেক্টর আছে আর এদিকে যে আমার এল ভেক্টরটা আসছে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে 90-র মাঝখানে। এই জন্য এই পয়েন্টে আমরা ডিফিউজ রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তো তাহলে পিছনে কেন আমি দেখতে পাচ্ছি না? তার মানে পিছনের যে আমার পয়েন্টসগুলো আছে প্রত্যেকটা পয়েন্টের নর্মাল ভেক্টরটার সাথে আমার এল ভেক্টরটা এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যেই অ্যাঙ্গেলটা হচ্ছে মোর দেন 90 ডিগ্রি। যেহেতু মোর দেন 90 ডিগ্রি এই জন্য সেই রিজনগুলো অন্ধকার, সেখানে কোনো ডিফিউজ লাইট রিচই করছে না, কোনো ডিফিউজ রিফ্লেকশনই হচ্ছে না, এই জন্য সেই পার্টগুলো অন্ধকার। আর সামনের এই পার্টগুলোতে যেহেতু লাইটটা এসে হিট করছে, মানে এল আর এনের মাঝখানে 0 to 90-র মাঝামাঝি একটা অ্যাঙ্গেল, আমরা সেই পার্টটা শুধু দেখতে পাচ্ছি। তো এইভাবে অ্যাঙ্গেল দিয়ে বা এল ডট এনের ভ্যালুটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি কোন পার্টটাতে লাইট আসছে এবং কোন পার্টটাতে লাইট রিচ করছে না। তো এইটা আমাদের সাম আপ করছে ডিফিউজ রিফ্লেকশনের পার্ট। তো এইবার আমরা চলে আসব স্পেকুলার রিফ্লেকশন দেখতে। স্পেকুলার রিফ্লেকশন নিয়েও আমি আগে ডিসকাস করেছি, যেটা হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন ফার্স্ট অফ অল এটার কারণে আমরা যে একটা অবজেক্টকে দেখতে পাই সেটা ট্রু না, সেটার রিজন হচ্ছে ডিফিউজ লাইট। ডিফিউজ লাইটের কারণে আমরা সব কিছু দেখতে পাই ওভারঅল। স্পেকুলার রিফ্লেকশনের তাহলে পারপাসটা কি? স্পেকুলার রিফ্লেকশন দিয়ে কোনো না কোনো অবজেক্টের উপর ওদের হাইলাইটেড পার্টসগুলো আমরা দেখতে পাই, মানে যেই পার্টগুলো সবচেয়ে স্মুথ সেই পার্টগুলো আমাদের দেখা যাচ্ছে। ওটার রিজনটা কি? কারণ মাইক্রোস্কোপিক লেভেলে সেই প্রত্যেকটা পয়েন্ট এক্সট্রিমলি স্মুথ। তার মানে অ্যাগেন লাইট তো হচ্ছে আ কালেকশন অফ রেজ। তো মাল্টিপল ইনসিডেন্ট রেজ এসে যখন আপনার সারফেসটাকে হিট করবে প্রত্যেকজনের নর্মাল সেম অ্যাঙ্গেলেই আছে দেখেন। তো প্রত্যেকজনের নর্মাল যদি সেম অ্যাঙ্গেলে প্রেজেন্ট থাকে তার মানে ওদের যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলগুলো সেটা উড বি সেম অ্যাজ রিফ্লেক্টেড অ্যাঙ্গেলগুলো। তো তার মানে সবাই একই অ্যাঙ্গেলে কিন্তু রিফ্লেক্ট করে আসবে, কেউ কোথাও কোনো স্ক্যাটারিং বা ডিসপারশন হবে না লাইটের। বাট তাতে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা কি? ডিফিউজে আমরা দেখেছিলাম একটা পয়েন্টে লাইট হিট করার সাথে সাথে চারিদিকে ইকুয়াল অ্যামাউন্টে স্প্রেড আউট হয়ে যায় লাইটটা। বাট স্পেকুলার রিফ্লেকশনে সিন্স পজিশন প্লেনটা আপনার স্মুথ থাকে মাইক্রোস্কোপিক লেভেলে, তার মানে যেই পয়েন্টে আপনি ইনসিডেন্ট করবেন লাইটটাকে সেই পয়েন্ট থেকেই শুধু রিফ্লেকশনটা হবে। তো ইফ আই এম নট লুকিং ফ্রম দিস ডিরেকশন, আমি যদি এখান থেকে তাকিয়ে না থাকি, সাপোজ আমি এই জায়গাটা থেকে তাকিয়ে আসি, তাহলে আমি কিন্তু কোনো স্পেকুলার রিফ্লেকশন দেখতে পাবো না। এদিকে যদি আমি তাকিয়ে থাকি ফ্রম দিস ভিউইং পজিশন, তাহলেই কিন্তু আমি আমার স্পেকুলার রিফ্লেকশন পার্টগুলো দেখতে পাবো। তো তার মানে স্পেকুলার রিফ্লেকশনের আমাদের ভিউইং পজিশনটা ম্যাটার করে। একটা অবজেক্টের আমি একটা জায়গায় দাঁড়িয়ে যেই পার্টগুলো আমি শাইনি দেখব, হাইলাইটেড জোনগুলো দেখব, অন্য একজন অন্য একটা জায়গা দাঁড়ালে কিন্তু এমনও হতে পারে কোনো শাইনি পার্টই দেখছে না বা অন্য কোনো স্মুথ পার্ট ও দেখতে পাচ্ছে। হেন্স আবারও স্পেকুলার রিফ্লেকশনের আমাদের এই ভিউইং পজিশনটা ম্যাটার করছে। সো বিফোর ডিগিং ইনটু স্পেকুলার রিফ্লেকশন আর একটু আমাদের এখানে একটা স্পটলাইটের কনসেপ্ট আছে। সেই স্পটলাইটের কনসেপ্টটা কি? স্পটলাইটের কনসেপ্টটা হলো আমরা জেনারেলি লাইট সোর্সগুলো যে চিন্তা করে থাকি, যে এরকম একটা বাল্ব আছে আমাদের কাছে, এই বাল্বটার ভিতর আমরা ভেবে দেখি যে প্রত্যেকটা ডিরেকশন থেকেই লাইটটা এমিট হচ্ছে আমাদের এই বাল্বটার ভিতর। বাট একটা স্পটলাইট কিন্তু প্রত্যেকটা ডিরেকশনে লাইট এমিট করবে না। একটা স্পটলাইট একটা কোনিক্যাল শেপ ওয়াইজ হচ্ছে
এরকম একটা কোনিক্যাল শেপ ওয়াইজ ও লাইটকে হচ্ছে এমিট করে থাকে একটা স্পেসিফিক ডিরেকশনে, আনলাইক এরকম লাইট বাল্বস যেটা সব অ্যাঙ্গেলে কিন্তু লাইটকে এমিট করে থাকে। সো স্পটলাইটে সেটা কি হয়, স্পটলাইটের এই কতটুক এরিয়া জুড়ে কোনটার সাইজ কতটুক হবে সেটা আমরা এই থিটা অ্যাঙ্গেল দিয়ে মেজার করতে পারি, যেটাকে আমরা বলে থাকি কাট অফ কোণ, এই থিটাটা। সো আপনি এই থিটা বা কাট অফ কোণের অ্যাঙ্গেলটা যত বেশি বাড়িয়ে দিবেন আপনার কিন্তু এই স্পটলাইটের সেই কোনিক্যাল পার্টটাও তত ইনক্রিজ করে যাবে। তো এভরিথিং ইজ ডিপেন্ডিং অন আপনার এই কাট অফ অ্যাঙ্গেলটা। এবং অবভিয়াসলি পয়েন্ট লাইট সোর্সটা যদি এখান থেকে শুরু হয়, আমরা তো জানি লাইটের যে এনার্জি ও যত ট্রাভেল করতে থাকে এনার্জি ইজ লস্ট, তাই তো এইখানে বসে এই লেভেল ওয়াইজ আপনার লাইটের যত ইন্টেন্সিটি থাকবে আস্তে আস্তে লাইটগুলো যত ডিস্ট্রিবিউট হয়ে যেতে থাকবে ইন্টেন্সিটিটাও কিন্তু ওভাবে ডিরেকশনালি কমে যেতে থাকবে। এই পার্টটাই কিন্তু এখানে লেখা হয়েছে। সো আনলাইক এই পয়েন্ট সোর্স লাইটগুলো, স্পটলাইট হচ্ছে একটা কোনিক্যাল একটা স্পেসিফিক সেট অফ ডিরেকশনে লাইট দেয়। তার মানে এই জায়গাগুলোতে কিন্তু কোনো লাইট আপনারা পাবেন না, এদিকে আস্তে আস্তে লাইটটা ফেডেড হয়ে কিন্তু এই জায়গায় আর কোনো লাইট এক্সিস্টই করবে না। অ্যান্ড এই কাট অফ অ্যাঙ্গেলটা আমাদেরকে ডিফাইন করে যে কতটুক কোন এরিয়া ওয়াইজ বা ভলিউম ওয়াইজ লাইটটা এমিট করছে। তো এরকম মাল্টিপল টাইপেরও কিন্তু লাইট সোর্স এক্সিস্ট করতে পারে। আচ্ছা, এবার তাহলে আমরা স্পেকুলার রিফ্লেকশন নিয়ে স্টাডি করছিলাম। তো আমরা স্পেকুলার রিফ্লেকশনে যদি ফেরত যাই, আমরা স্নেলস ল এটা জানি যে যদি টোটাল রিফ্লেকশন হয় আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এবং সবগুলো লাইটের ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড রে সবাই একটা সেম প্লেনে এক্সিস্ট করে থাকে। এবং এটাও আমরা জানি স্পেকুলার রিফ্লেকশনের এই রিজনটার কারণেই কিন্তু ভিউ ডিপেন্ডেন্ট রিফ্লেকশন, তার মানে পজিশন ওয়াইজ কিন্তু স্পেকুলার রিফ্লেকশন দেখতে কীরকম সেটাও ভ্যারি করে থাকবে। আর স্পেকুলার রিফ্লেকশন সবচেয়ে পারফেক্টলি তার মানে কোথায় হচ্ছে, সবচেয়ে পারফেক্টলি হয় হচ্ছে একটা মিররে, যেটাকে আমরা বলেও থাকি একটা পিওরলি স্পেকুলার রিফ্লেক্টর। তার মানে একটা মিররের প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু স্পেকুলার রিফ্লেকশন হয়। বাট এমনি যে আমাদের অবজেক্ট থাকে, অবজেক্টগুলোর কি সাপোজ একটা হোয়াইট লাইট আমি ইলুমিনেট করলাম একটা অবজেক্টের উপর, তো আপনারাই চিন্তা করে দেখেন একটা অবজেক্টের কি পুরো পার্টটা কখনো শাইনি হয় আনলেস ইটস আ মিরর লাইক অবজেক্ট? না, কিন্তু কিছু কিছু পার্ট যেগুলো হাইলি স্মুথ সেই পার্টগুলোতেই আমরা শুধু এই হাইলাইটসগুলো দেখতে পাই বা স্পেকুলার রিফ্লেকশনটা। তো অ্যাজ ডিসকাসড আমাদের সেম ডায়াগ্রামটা যদি ডিফিউজ রিফ্লেকশন থেকে নিয়ে আসি, তো এই স্পেকুলার রিফ্লেকশনে কি হচ্ছে, আপনার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সো এটা আমার এল আর এন ভেক্টর আমরা জানি। লাইটটা রিফ্লেক্টেড যদি হয় সেটাকে আমরা বলে নিব আমাদের আর ভেক্টরটা। এবং এবার তো আমাদের ভিউইং পজিশনটা ম্যাটার করছে, তাই তো আমাদের ভিউইং পজিশন যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে থাকবো সেই ভেক্টরটা হবে আমাদের ভি ভেক্টরটা। তো লজিক্যালি আমরা যদি চিন্তা করে দেখি, লাইটের সবগুলো রে যদি এই পার্টগুলোতেই আসে তার মানে ওরা রিফ্লেক্টও হবে তো এই পয়েন্ট বরাবর এই আর ভেক্টর অ্যালাইন করে, তাই তো তাহলে কোন জায়গাটায় আমি দাঁড়ালে একদম ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্পেকুলার রিফ্লেকশন আমি দেখতে পাবো? অফকোর্স যখন আপনার আর ভেক্টরটা আর ভি ভেক্টরটা পারফেক্টলি অ্যালাইন করবে, মানে ভিটা চেঞ্জ হয়ে এই আর বরাবরই যখন আপনার ভি ভেক্টরটা হবে, সো আর ইজ ইকুয়াল টু ভি, তাহলে তখনই কিন্তু আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্পেকুলার রিফ্লেকশন দেখতে পাবো। আর যত বেশি আর ভি এর মাঝখানে অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে তত কম আমরা স্পেকুলার রিফ্লেকশন কিন্তু দেখতে থাকবো, তাই তো? কারণ আমাদের এখানে ভিউইং পজিশনটা ম্যাটার করে, যেখান থেকে রিফ্লেকশনটা হবে সেখানে যদি না তাকান, একটু আশেপাশে তাকান, তাহলে অফকোর্স পুরো রিফ্লেকশনটা তো দেখতে পারবেন না। সো সিমিলারলি ডিফিউজ রিফ্লেকশন আমরা এল আর এন এর মাঝখানে অ্যাঙ্গেলটা নিয়ে যেহেতু কনসার্ন ছিলাম, সো আমরা সেখানে কস থিটা নিয়ে বদার ছিলাম। এইবার স্পেকুলার রিফ্লেকশনে তাহলে আর ভি নিয়ে ওদের মাঝামাঝি অ্যাঙ্গেলটা নিয়ে যেহেতু আমাদের কনসার্ন, তো তাহলে অ্যালফা নিয়ে আমরা কাজ করব। দেন স্পেকুলার রিফ্লেকশনের ফর্মুলা দাঁড়াবে অ্যাজ এস ইজ ইকুয়াল টু, আবারও সেই ডিফিউজ রিফ্লেকশনের যে আইপিটা ছিল স্পেকুলার রিফ্লেকশনেরও সেই আইপিটা থাকবে, মানে আমাদের লাইট সোর্সের ইন্টেন্সিটিটা
এরপর থাকবে অ্যাগেন স্পেকুলার কোএফিশিয়েন্ট, তাই তো 0 থেকে 1-এর রেঞ্জে। এরপর আছে হচ্ছে কস অ্যালফা থাকার কথা, সিমিলার টু ডিফিউজ রিফ্লেকশন, বাট এইবার কস অ্যালফা টু দি পাওয়ার n আছে, যেখানে nকে আমরা স্পেকুলার এক্সপোনেন্ট বা শাইনিনেস ফ্যাক্টরও বলে থাকবো। আবার কখনো কখনো দেখবেন nকে শুধুমাত্র k হিসেবেও ডিনোট করা হয়। সো কথাটা হচ্ছে এই n এর মানেটা কি? n এর মানেটা যদি আমরা দেখতে চাই, একটু যদি ফোকাস করি এখানে, আমরা তো জানি যে কস অ্যালফার ভ্যালু আমাদের অ্যাঙ্গেলটা তো ইউজুয়ালি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্তই ডিফার করবে। সো আমরা জানি যে কস 0 আমাদেরকে ভ্যালু দিবে 1 আর কস 90 ডিগ্রি আমাদেরকে ভ্যালু দিবে 0। তো ভ্যালুগুলো যদি আপনার টিপিক্যালি 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জ করতে থাকে, যেমন এই গ্রাফটা দিয়ে যদি আমরা চিন্তা করি, সো এই ব্লু গ্রাফটা কিন্তু নাথিং বাট আমাদের কোসাইন গ্রাফের গ্রাফটা, যেটা হচ্ছে -90 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তো এই গ্রাফটা যদি আমরা চিন্তা করে দেখি, যখন আমরা অ্যালফা মানে থিটার ভ্যালুটা আমরা কত নিব? 0 নিব। সো কস 0 আমাদেরকে কি দিবে? এইখানে আমাদেরকে 1 দিয়ে দিবে। আর যখন -90 অথবা 90 নিব, আমাদেরকে 0 দিয়ে দিবে। এর বাদে যত এই ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো থাকবে, 0.2, 0.4, 6, 0.8, এই ভ্যালুগুলো চিন্তা করে দেখেন, আপনি যত বেশি এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে, সাপোজ 0.8কে আমি যদি ইন্টু 0.8-এর সাথে মাল্টিপ্লাই করে থাকি, তাহলে কিন্তু আমাদের কি চলে আসে? 0.64। আগে যেই ভ্যালুগুলো আমরা নিয়েছিলাম, তার মানে এটা হোল স্কোয়ার মানেই তো এটা। সো আগে আমি যা নিচ্ছিলাম, আমি যদি সেটার সাথে ফার্দার পাওয়ারে মাল্টিপ্লাই করতে থাকি, আমার ভ্যালুটা কিন্তু আরও ছোট হয়ে যাচ্ছে, 0.8 থেকে 0.64 হয়ে গেল। তো তার মানে কস অ্যালফার ভ্যালু তো আমার রেঞ্জ করবে 0 থেকে 1-এর মাঝামাঝি। তো এই মাঝামাঝি ভ্যালুগুলো আমি যত বেশি হায়ার পাওয়ারে মাল্টিপ্লাই করতে থাকবো, আমার কিন্তু ওভারঅল ভ্যালুটা আরও ছোট হয়ে আসতে থাকবে, তাই তো? এটা হওয়ার রিজনটা হলো, আমাদের নট নেসেসারিলি ট্রু যে প্রত্যেকটা অবজেক্টই এক্সট্রিমলি স্মুথ হবে। কিছু কিছু রাফ, কিছু কিছু তার থেকে স্মুথ, কিছু কিছু তার থেকেও সবচেয়ে স্মুথেস্ট হতেই পারে। তো এরকম আমাদের একটা শাইনিনেস ফ্যাক্টরের জন্য প্যারামিটার রাখতে হবে ইকুয়েশনটার ভিতর, সো দ্যাট, যেমন এই 3টা এক্সাম্পল যদি আমরা তাকিয়ে দেখি, এই 3টার ভিতর আমাদের সবচেয়ে বেশি স্মুথ কেটলটা হচ্ছে এই থার্ড কেটলটা, দিস ওয়ান। কারণ চিন্তা করে দেখেন, একটা অবজেক্ট যত বেশি স্মুথ হবে, ওর উপরে তত বেশি স্পেকুলার রিফ্লেকশন হবে, তাই তো? তো যত বেশি আপনার স্পেকুলার রিফ্লেকশন হবে, তার মানে যেই অ্যাঙ্গেল থেকে আপনি লাইটটা আসবে, এক্স্যাক্টলি সেই অ্যাঙ্গেল বরাবরই কিন্তু রিফ্লেকশন হবে। এখানে কিন্তু কোনো স্ক্যাটারিং বা ডিসপারশন অফ লাইট হবেই না। সো কম্পেয়ার করে দেখেন, এদিকে এতটুক এরিয়া জুড়ে হচ্ছে স্পেকুলার রিফ্লেকশনটা আমরা বলতে পারি, সেকেন্ড কেটলটাতে এতটুক এরিয়া জুড়ে হচ্ছে আমাদের স্পেকুলার রিফ্লেকশনটা। এখান থেকে এই জায়গায় কিন্তু দ্য এরিয়া অফ স্পেকুলার রিফ্লেকশন, আগে এতটুক এরিয়া জুড়ে স্পেকুলার রিফ্লেকশন হতো, এবার শুধুমাত্র এতটুক এরিয়া জুড়ে হচ্ছে আপনার স্পেকুলার রিফ্লেকশনসগুলো হচ্ছে। থার্ড ডায়াগ্রামটাতে দেখেন, জাস্ট এতটুক জায়গায় আমাদের স্পেকুলার রিফ্লেকশনটা হচ্ছে, এরিয়াটা হাইলি কমে যাচ্ছে। এই জায়গাটাতে আমার এনের ভ্যালু ছিল 1, এই জায়গাটায় এনের ভ্যালু 5, আর এই জায়গাটায় এনের ভ্যালু হচ্ছে 50। আমরা তো জানি কস অ্যালফা টু দি পাওয়ার n, কস অ্যালফার ভ্যালু যেহেতু 0 থেকে 1-এর মাঝখানে ফ্র্যাকশনাল ভ্যালু আমরা যত বেশি পাওয়ারে আপনি যদি কিউব করে দেন, দেখবেন 0.64 থেকে আরও ছোট ভ্যালু চলে আসছে। তো তার মানে এই 3 বা এই n যেটা দিয়ে আমরা ডিনোট করতে চাচ্ছি, এই nটা আমি যত বেশি ভ্যালু বাড়িয়ে নিব, কস অ্যালফা কিন্তু ওভারঅল তত ছোট হয়ে আসবে, তাই তো? তো তত ছোট হয়ে আসা মানে কি? n হচ্ছে আমাদের শাইনিনেস ফ্যাক্টরটা। তো n এর ভ্যালু যত বেশি থাকবে, কস অ্যালফা তো তত ছোট হয়ে আসবে, আর কস অ্যালফা যত ছোট হয়ে আসবে, স্পেকুলার রিফ্লেকশনও তো তত ছোট হয়ে আসবে। তাই তো আমাদের হওয়া উচিত, দেখেন, আমার যত বেশি স্মুদার হবে কেটেলটা, অ্যামাউন্ট অফ স্পেকুলার রিফ্লেকশন মানে
কতটুক এরিয়া জুড়ে আমার স্পেকুলার রিফ্লেকশনটা হবে সেটাও কিন্তু কমে আসতে হবে, রাইট? বিকজ যত বেশি স্মুথনেস থেকে আপনি রাফনেসের দিকে যাবেন ততই কিন্তু লাইটের স্ক্যাটারিং হওয়ার চান্সেস বেশি। লাইটকে আপনি এই জায়গায় হিট করার পর ও যদি স্ক্যাটার করে তখনই কিন্তু আশেপাশে স্পেকুলার রিফ্লেকশনস চলে আসছে। আর যদি ও পারফেক্টলি স্মুথ থাকে তার মানে একদম যেই পয়েন্ট বরাবর আপনি দিবেন লাইটটা, শুধুমাত্র ওই পয়েন্ট বরাবরই আপনি স্পেকুলার রিফ্লেকশন দেখতে পারবেন, আশেপাশে স্পেকুলার রিফ্লেকশনটা ছড়াবে না। তো যেহেতু আমরা চাচ্ছি যত বেশি স্মুথ হবে তত অল্প এরিয়া জুড়ে, তত স্মলার এরিয়া জুড়ে যেন আপনার স্পেকুলার রিফ্লেকশনটা হয়, এই জন্য cos alpha টু দি পাওয়ার n রেখে দিয়েছি। বিকজ আমরা জানি n এর ভ্যালু যত বাড়াবো cos alpha তত ছোট হবে, আর আমরা তো সেটাই চাচ্ছি। n মানে শাইনিনেস ফ্যাক্টর, ডিটারমাইন্স সারফেস স্মুথনেস। সো সারফেস যত বেশি স্মুথ হবে স্পেকুলার রিফ্লেকশন তত অল্প এরিয়া জুড়ে যেন হয়। এই জন্য দেখেন n এর ভ্যালু যখন 1 ছিল এই পুরা এরিয়াটা কাভার্ড হতো, n এর ভ্যালু যখন আপনি 5 করে দিচ্ছেন তখন কিন্তু শুধু এতটুক এরিয়া কাভার্ড হচ্ছে, আর n এর ভ্যালু যখন 50 করে দিচ্ছেন তখন কিন্তু শুধুমাত্র এতটুক এরিয়া কাভার হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন যে যত বেশি n এর ভ্যালু বাড়াবেন আপনার এরিয়া অফ স্পেকুলার রিফ্লেকশন তত কমে আসবে, বিকজ আপনার সারফেসটা ইজ গেটিং মোর অ্যান্ড মোর স্মুথ। তো তার মানে স্পেকুলার রিফ্লেকশন কম স্ক্যাটার্ড হবে। আর যদি উল্টাটা বলেন, যত বেশি রাফ সারফেসের দিকে যাবেন স্পেকুলার রিফ্লেকশনটা দেখবেন তত বেশি স্প্রেড আউট হয়ে ব্লার্ড হয়ে গিয়েছে। যেমন এই যে এই এক্সাম্পলটাতেই দেখেন একদম এই জায়গাটাতে হচ্ছে আমরা হোয়াইটের মতো দেখতে পাচ্ছি, বাকি আশেপাশে কিন্তু সেই হোয়াইট কালারটা স্প্রেড আউট হয়ে ব্লার্ড হয়ে গিয়েছে। কম্পেয়ার টু হিয়ার এদিকে ডেফিনেটলি অল্প এরিয়া জুড়ে স্পেকুলার রিফ্লেকশনটা, বাট যতটুকুই হোক এতটুকটা হোয়াইট, বাকি আশেপাশে আবারও একটু ব্লার্ড আউট। এদিকে লাস্টে একদম যে হাইলি স্মুথ পার্ট, প্রত্যেকটা পার্ট দেখেন একদম হোয়াইটই আমরা দেখতে পাচ্ছি। তো তার মানে এই n এর ভ্যালুটা দেওয়ার এটাই রিজন, যত বেশি স্মুথ হবে এরিয়া অফ স্পেকুলার রিফ্লেকশন তত কমে যাবে। সো হেন্স আমাদের স্পেকুলার রিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে এটা। এবং ন্যাচারালি আমরা জানি cos alpha এখানে পসিবল না কম্পিউটারের জেনারেট করা, হেন্স আগে আমরা যেরকম cos থিটা রিপ্রেজেন্ট করেছিলাম l.n করে, এইবার তাহলে আমরা অ্যালফাকে জেনারেট করতে পারবো cos alpha-কে অ্যাজ r.v, সিমিলার টু দিস। কিন্তু এখানেও আমাদের একটা জিনিস এনশিওর করে নিতে হবে, আমরা যদি cos alpha is equal to v.r লিখতে চাই তাহলে কিন্তু দুইটারই ইউনিট ভেক্টর হতে হবে। সো এইভাবে আমাদের তাহলে চলে আসছে অরিজিনাল ফর্মুলাটা। সো স্পেকুলার আমরা লিখতে পারবো আইপি কে এস আর ম্যাক্সিমাম অফ ইদার cos alpha নিব না, মাই ব্যাড, আমরা নিব তাহলে r.v, যেখানে দুটোটাই হচ্ছে আমার ইউনিট ভেক্টরস, r.v টু দি পাওয়ার n আমার শাইনিনেস ফ্যাক্টর। আর যদি এই পুরো জিনিসটা আপনার নেগেটিভ চলে আসে তখন আমরা 0 নিয়ে নিব। তো এইটা আমাদের ফুলফিল করছে স্পেকুলার রিফ্লেকশনের ফর্মুলাটা। এইবার আমরা দেখতে চাচ্ছি আমাদের তো স্পেকুলার রিফ্লেকশন বের করার জন্য এবার ভি এবং আর এর ভেক্টরটা বের করতে হবে। আর আমরা ডিফিউজ রিফ্লেকশনে যখন বের করব তখন কিন্তু এল আর এন ভেক্টরটা আমরা আগেই বের করে রাখতে পারবো। আর এল আর এন ভেক্টরটা আমরা ইউজুয়ালি কিভাবে বের করব? সাপোজ আমরা সবসময় ক্যালকুলেশনটা করব একটা পয়েন্টের রেফারেন্সে, যে একটা পয়েন্টের উপর লাইটের ইন্টেন্সিটি কত, সেটা আমরা ফংস রিফ্লেকশন মডেল দিয়ে করব। সো সেই পয়েন্টের উপর অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি, ডিফিউজ লাইটের ইন্টেন্সিটি এবং স্পেকুলার লাইটের ইন্টেন্সিটি বের করে দেখব। তো সবার আগে আমাদের বের করতে হবে সেই এল এবং এন ভেক্টরসগুলো। এল ভেক্টরটা আমরা জানি ডিরেকশনটা আমরা উল্টা দিব, মানে এখানে হচ্ছে আমাদের লাইটের সোর্সটা থাকবে আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট পিটা থাকবে। তো আমি যদি এই এল ভেক্টরটাকে বের করতে চাই তো তাহলে এল ভেক্টরটা উড বি নাথিং বাট, আমি যদি চিন্তা করি এখানে অরিজিনটা, যেখানে অরিজিন থেকে এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হচ্ছে আমার এল ভেক্টরটা। তো আমি যদি এই পয়েন্ট থেকে এই ডিরেকশনে যেতে চাই তো আমার এই জায়গাটায় ফেরত আসতে হবে, মানে মাইনাস পি নিতে হবে, তারপর এই জায়গাটা থেকে এল এর ডিরেকশনে যেতে হবে, মানে প্লাস পি। তাহলে এল ভেক্টরটা আমরা বের করতে পারবো এল মাইনাস পি। তারপর সেটাকে আমার কি করে ফেলতে হবে,
এদের ম্যাগনিটিউড দিয়ে আবার পুরো জিনিসটাকে যদি আমি ডিভাইড করে দেই তাহলে আমি কিন্তু আমার এল হ্যাট ভেক্টরটা পেয়ে যাব। এটা হচ্ছে এল এর জন্য, এভাবে আমরা এলটা বের করব। এরপর কোয়েশ্চেন আসে নর্মাল ভেক্টর আমরা কিভাবে বের করতে পারি। নর্মাল ভেক্টর বের করতে একটু আমাদের চিন্তা করতে হবে, ডিপেন্ডিং অন যেই সারফেসের উপর আমাদের পয়েন্টটা সেটা কীরকম। এখন টিপিক্যালি যদি আমরা চিন্তা করে দেখি, সাপোজ আমাদের হাতে একটা এরকম কার্ভ আছে, একটা কার্ভের সাপোজ একটা স্পেসিফিক পয়েন্টের উপর আমি যদি ওর নর্মালটাকে খুঁজে বের করতে চাই, আমরা যেভাবে করি, যদি কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে অ্যাপ্লাই করি, আমরা সেই পয়েন্ট বরাবর একটা ট্যানজেন্ট আগে ড্র করে ফেলি। তো সেই পয়েন্টের উপর আমি যদি কোঅর্ডিনেটটা জানি যে এক্স কমা ওয়াই, এই পয়েন্ট বরাবর আমি একটা ট্যানজেন্ট ড্র করে ফেলবো। এই ট্যানজেন্টের সাথে নর্মাল ভেক্টরটা কি হবে? এই ট্যানজেন্টের সাথে নর্মাল ভেক্টরটা 90 ডিগ্রি হবে, পারপেন্ডিকুলার হবে। তো আমি যদি এই ট্যানজেন্টের এম এর ভ্যালু জানি, সাপোজ এটা m1, আর এই নর্মাল ভেক্টরটা যদি আমি বের করতে চাই, এই নর্মাল ভেক্টরের আমার ইকুয়েশন লাগবে। আর সাপোজ এই কার্ভের আপনার ফাংশনটা দেওয়া হচ্ছে এফ অফ এক্স। আমি এই নর্মাল ভেক্টরটাকে যদি বের করতে চাই, এটার ইকুয়েশন, তো কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা জানি কোনো একটা লাইনের যদি ইকুয়েশন আমরা বের করতে চাই, আমার সেটার হচ্ছে এম মানে স্লোপ দরকার হয় এবং একটা পেয়ার অফ কোঅর্ডিনেট দরকার হয় এক্স অর ওয়াই ইকুয়েশনটা খুঁজে পাওয়ার জন্য। সো এই পয়েন্ট বরাবর আমি যদি একটা নর্মালকে বের করতে চাই, ফার্স্ট অফ অল আমি এফ এক্সকে যদি ডিফারেন্সিয়েট করে এই পয়েন্টের এক্সের ভ্যালু যদি আমি সেখানে প্লাগ ইন করি, তাহলে এই পয়েন্ট বরাবর গ্রেডিয়েন্টটা কত আমি সেটা পেয়ে যাব। তো তার মানে আমি এই ট্যানজেন্টের প্রত্যেকটা পয়েন্টে এখানে যা গ্রেডিয়েন্ট, এই জায়গাগুলোতেও তো সেম অ্যামাউন্ট অফ স্লোপ থাকবে। সো সেই অ্যাকর্ডিং টু কোঅর্ডিনেট জিওমেট্রি আমার এই ট্যানজেন্টের স্লোপ এবং আমার নর্মাল ভেক্টরের স্লোপ আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে দিস উইল ইকুয়াল গিভ মি -1। তো এই ইকুয়েশনটা ইউজ করে আমি m2 এর গ্রেডিয়েন্ট পেয়ে যাব। আমি যদি এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটাও আমার জানা থাকবে, সো ইউজিং নর্মাল ভেক্টরের গ্রেডিয়েন্ট এবং কোঅর্ডিনেটটা আমি কিন্তু এই নর্মালের ইকুয়েশনটা পেয়ে যাব। বাট হোয়াট ইফ আমি যে পয়েন্টটার উপর লাইটের ইন্টেন্সিটিটা বের করতে চাচ্ছি সেই পয়েন্টটা কোনো কার্ভের উপর নেই, সাপোজ ও একটা এক্স ওয়াই প্লেনে আছে। আপনার পয়েন্টটা যদি এরকম এক্স ওয়াই প্লেন বরাবর থেকে থাকে, সাপোজ আপনার পয়েন্টটা হচ্ছে এখানে, এই এক্স ওয়াই প্লেনের জন্য আমি যদি আমার পয়েন্টের নর্মাল ভেক্টরটাকে পেতে চাই, নর্মাল ভেক্টরটা তো আমার প্লেনের এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হবে। সো যদি এরকম হয়, তাহলে এই সিনারিওতে আমার নর্মাল ভেক্টরটা আমার জেড অ্যাক্সিসের সাথে অ্যালাইন থাকবে না পারফেক্টলি। তো তাহলে আমি কি বলতে পারি না? আর যেহেতু আমার কি দরকার হবে, নর্মাল ভেক্টরটা পাওয়ার পর যেরকম আমি এল ভেক্টরটাকে এখানে ইউনিট ভেক্টর করে ফেলেছি, আমার তো এই এক্সাম্পল থেকেও যখন আমি এনকে খুঁজে পেতাম, আমার এনটাকেও এখানে ইউনিট ভেক্টর করে ফেলতে হতো। এখানেও তো আমার যখন আমি এনটাকে পাবো, আমার সেটাকে নর্মালাইজ করে ফেলতে হবে, ইউনিট ভেক্টর বানিয়ে ফেলতে হবে। তো তা যদি আমি করে থাকি, তো তখন আমি তো জানি যদি নর্মাল ভেক্টরটা জেড অ্যাক্সিস বরাবর হয় আর পজিটিভ জেডের দিকে যদি হয়, তো তাহলে তো আমি বলতে পারি যে আমার পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে প্লাস কে হ্যাট। তো তাহলে আমি তখন বলে দিতে পারবো না নর্মাল ভেক্টরের ইউনিট নর্মাল ভেক্টরটা হবে কে হ্যাট। সিমিলারলি যদি সিচুয়েশনটা উল্টো দিকে হতো, মানে এদিকে হতো আপনার নর্মাল ভেক্টরটা, তাহলে অপোজিট ডিরেকশন হচ্ছে আপনার জেডের নেগেটিভ অ্যাক্সিস। সো ওই সিচুয়েশনে আপনি তখন এন নর্মাল ভেক্টরটাকে কি করে দিতেন? -কে হ্যাট করে দিতেন। সিমিলারলি যদি আপনার যে পয়েন্টের উপর ইলুমিনেশন হচ্ছে, পয়েন্ট অফ ইলুমিনেশনটা যদি সাপোজ আপনার জেড এক্স প্লেনে হতো, জেড এক্স প্লেনে যদি হয়ে থাকে, এটা আমার জেড, এটা হচ্ছে এক্স অ্যান্ড এটা হচ্ছে ওয়াই, যদি জেড এক্স প্লেনের উপর আপনার কোনো একটা পয়েন্ট অফ ইলুমিনেশনটা হতো, ওটার উপর ক্যালকুলেশন, তাহলে এইবার এই জেড এক্স প্লেনের নর্মাল ভেক্টর তো যদি এই ডিরেকশনে হয়ে থাকে, সেটা তো আমার ওয়াই অ্যাক্সেস, পজিটিভ ওয়াই অ্যাক্সেসের সাথে অ্যালাইন। তো ওই এক্সাম্পলে আপনি তখন এন হ্যাট লিখে দিবেন পজিটিভ জে হ্যাট। আর যদি উল্টো ডিরেকশনে হতো, তাহলে আপনার নর্মাল ভেক্টরটা লিখে দিবেন অ্যাজ -জে হ্যাট। সিমিলারলি আপনার যদি এরকম হয় যে এবার হচ্ছে আপনার ওয়াইজেড প্লেনে এক্সিস্ট করছে,
তো তার মানে এইবার আপনার নর্মাল ভেক্টরটা প্লেন বরাবর হচ্ছে এইদার পজিটিভ জেডের দিকে আর অথবা পিছনে মাইনাস পজিটিভ এক্সের দিকে অথবা পিছনে মাইনাস এক্সের দিকে। তখন আপনি নর্মাল ভেক্টরটা জাস্ট ইকুয়াল টু দিয়ে দিবেন ইদার প্লাস আই হ্যাট অথবা মাইনাস আই হ্যাট, এরকমই তো। অ্যান্ড আমরা কখন বুঝবো যে প্লাস নিব নাকি মাইনাস নিব? সো সাপোজ আপনাকে আমরা বলে দিয়েছি যে পয়েন্ট অফ ইলুমিনেশনটা এক্স ওয়াই প্লেনে আসে এবং যে জায়গাটায় আছে সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু আপনার, যদি পয়েন্টটা এরকম হয় তাহলে পয়েন্টটা আছে হচ্ছে এক্স কমা ওয়াই কোথাও একটা, এবং জেড ইকুয়ালস টু সাপোজ আছে 10-এ। আর লাইট সোর্সটা সাপোজ আমরা এক্স ওয়াই যেখানেই রেখে দিই না কেন, লাইট সোর্সের x1 আর y1 যেটাই হোক, জেড ইকুয়ালস টু আছে হচ্ছে 20-তে। এটা যদি আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, সাপোজ আমাদের এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনটা, এই বরাবর হচ্ছে জেড অ্যাক্সেসটা, তো আমাদের এক্স ওয়াই প্লেনটা তো বসে আসে জেড ইকুয়ালস টু 10-এ। আর যদি লাইট সোর্সটা এক্স ওয়াই যাই থাকুক জেড ইকুয়ালস টু 20-তে যদি বসে থাকে, তার মানে আপনার লাইট সোর্সটা প্লেনটার এই সামনে কোথাও এই জায়গাটাতে আমরা ধরে নিলাম। এবার যদি আমরা, এটা হচ্ছে আমার সেই পয়েন্ট অফ ইলুমিনেশন পি অ্যান্ড দিস ইজ ইয়োর এল, আমি যদি এখান থেকে এই বরাবর সেই এল ভেক্টরটা বের করতে যাই, তখন তো আমার কি করতে হয়, এল ইজ ইকুয়াল টু এল মাইনাস পি করে নিতে হয়। তো তখন আমি তো দেখতেই পাচ্ছি পি আর এল যদি এরকম হয়, তার মানে আপনার নর্মাল ভেক্টরটা এই পজিটিভ অ্যাক্সেস বরাবর হবে জেডের, তো তখন আমার নেওয়া উচিত প্লাস কে হ্যাট। তো এটা ভিজুয়ালাইজ ড্র করে না দেখে ম্যাথামেটিকলি তাহলে কিভাবে বুঝতে পারেন, যখন আপনারা এই এল আর পিকে মাইনাস করে মানে এল ভেক্টরটা বের করবেন, তখন দেখেন এলের যে জেডের ভ্যালু মানে এক্স আর ওয়াই আমি লিখে দিলাম, জেডটা তো আসবে 20 মাইনাস পি এর যে জেডের ভ্যালু সেটা আসবে আপনার 10, তো এই ভ্যালুটা কিন্তু তখন আসবে আপনার +10, রাইট? সো যদি এই এক্স ওয়াই প্লেনে থাকে এবং আপনি এল ভেক্টরটা বের করার সময় যদি দেখেন এখানে জেডের ভ্যালুটা পজিটিভ এসেছে, তার মানে আপনার নর্মাল ভেক্টরটা প্লাস জেড অ্যাক্সিস বরাবর, তো তখন আপনি এন হ্যাট ইজ ইকুয়াল টু কে হ্যাট দিয়ে দিবেন। আর যদি উল্টো থাকে, সাপোজ আপনার এল ভেক্টর এখানে লাইট সোর্সটা আছে হচ্ছে -20-তে, প্লেনটা যদি জেড ইকুয়ালস টু 10-এ থাকে, সো এল -20 মানে কি পিছনের এদিকে, সো তখন আপনার এরকম ভেক্টরটা বের করতে হতো আর নর্মাল ভেক্টরটা পিছনে নিতে হতো। পিছনে যদি আমরা নিয়ে নিতাম তার মানে আমার নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, সো এন হ্যাট তখন হয়ে যেত মাইনাস কে হ্যাট। বাট আদারওয়াইজ যখন আপনি এই এল ভেক্টরটা বের করতেন তখন এই জেডের ভ্যালুটা আপনার তখন নেগেটিভ আসতো। তো তাহলে এটা পজিটিভ আসলে আপনারা এন ইকুয়ালস টু কে হ্যাট নেবেন, নেগেটিভ আসলে কে এন ইজ ইকুয়াল টু মাইনাস কে হ্যাট নেবেন। এক্স ওয়াই প্লেন না হয়ে যদি সাপোজ আপনার এরকম জেড এক্স প্লেন হয়ে থাকতো, তো তখন আপনারা আবারও এলের যখন আপনারা ভেক্টরটা বের করবেন তখন ওয়াই প্যারামিটারটা যদি পজিটিভ আসে তাহলে আপনারা এন হ্যাট ইজ ইকুয়াল টু প্লাস জে হ্যাট নিয়ে নেবেন, আর ওয়াইয়ের ভ্যালুটা যদি নেগেটিভ আসে তাহলে মাইনাস নিয়ে নেবেন। যদি আপনার ওয়াইজেড প্লেনে ক্যালকুলেশনটা হতো তখন আপনার যদি এক্সের ভ্যালুটা পজিটিভ আসতো তাহলে আপনারা নর্মাল ভেক্টর নিয়ে নিতেন প্লাস আই হ্যাট, আর যদি নেগেটিভ আসতো তখন নিয়ে নিতেন মাইনাস আই হ্যাট। তো এটা হচ্ছে যদি আমাদের সারফেসটা এক্স ওয়াই জেড এক্স অথবা ওয়াইজেড প্লেনে হয় তখন কিভাবে নর্মাল ভেক্টরটা বের করা যায়। আর এল এর ভেক্টর সবসময় আমরা এভাবেই বের করব, এল ইজ নাথিং বাট লাইট সোর্সের পয়েন্ট মাইনাস পয়েন্ট অফ ইলুমিনেশন, মানে কোন পয়েন্টটাতে এসে লাইটটা বাড়ি খাচ্ছে হিট করছে সেই পয়েন্টটা, এই দুটা মাইনাস করে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে এল হ্যাট পেয়ে যাব। যদি কোনো কার্ভ ফাংশন হয় তাহলে এইভাবে পেয়ে সেটাকে নর্মালাইজ করতে হবে, আর যদি কোনো প্লেন ওয়াইজ হয় তাহলে এইভাবে করে নিতে হবে। যদি আরেকটা এক্সাম্পল হয় যেখানে আপনার পয়েন্টটা একটা কার্ভেচার টাইপ সারফেসে আসে, মানে এরকম সার্কুলার স্ফেরিক্যাল কোনো একটা সারফেসে আসে কার্ভেচার টাইপ, তখন কিভাবে আমরা নর্মাল ভেক্টরটা বের করতে পারি? এল তো একই, এভাবেই আমরা বের করে নিব লাইক দিস। সো এই এক্সাম্পলে নর্মাল ভেক্টরটা কিভাবে বের করা যায়, এটা যদি আমার পয়েন্ট পিটা হয়, এখানে সাপোজ এল আছে অর মেবি এখানেও এল আছে, ডাজ নট ম্যাটার, আমার এন ভেক্টরটা তো এই পয়েন্ট বরাবর এরকম হবে, তাই তো? আর বাই দ্য ওয়ে আমরা তো চাই এনের ইউনিট ভেক্টরটা নিয়ে আসতে, রাইট? তো সাপোজ এরকম যদি কোনো কার্ভেচার হয়,
কোথাও না কোথাও তো আমার সেই কার্ভেচারের একটা সেন্টার এক্সিস্ট করে, রাইট? সো আমরা যদি সেই সেন্টারের পয়েন্টটা জানি, এবং পি পয়েন্টটা তো আমরা জানবই, আমাদের পয়েন্ট অফ ইলুমিনেশনটা, তো তাহলে আমি যদি এই সি থেকে পি বরাবর একটা ভেক্টরকে ড্র করি, ভেক্টরটাকে ড্র করে আমি যদি এই ভেক্টরটা নর্মালাইজ করে ফেলি, মানে ইউনিট ভেক্টর বানিয়ে ফেলি, তো সেটার ম্যাগনিটিউড তো থাকবে 1, সেটা সমস্যা নেই। বাট এই যে ভেক্টরটা পাবো আর এই যে আমার অ্যাকচুয়াল এন ভেক্টরটা, এরা দুইজনের যদি আলটিমেটলি এনকে আমি নর্মালাইজ করে নিই, এনের সাইজও তো 1 থাকে, রাইট? তো এনের সাইজ তো এখানে 1 আমরা চাচ্ছি, এই ভেক্টরটাকে আমরা যদি বের করে ওর সাইজটা 1 করে ফেলি, সো আমাদের সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যায় যে ভেক্টরটার সাইজ 1 রাখতে হবে। এরপর আমরা দেখতে পাই যে এই এন ভেক্টরটা আর এই ভেক্টরটার ডিরেকশনও সেম। তো আমি কি তাহলে বলতে পারি না আমার এই এন হ্যাটটা বেসিকলি হচ্ছে এই ভেক্টরটাই বাট নর্মালাইজড? তো তাহলে এরকম যদি কার্ভেচার হয়, আমি যদি এই পয়েন্টের নর্মাল ভেক্টরটাকে বের করতে চাই, তো তাহলে এই ভেক্টরটা, সাপোজ এটাকে আমরা ভি রাখি, এই ভি ভেক্টরটা পেয়ে গেলেই কিন্তু এনাফ। তো এই ভি ভেক্টরটাকে যদি আমি পেতে চাই, বা আমি এটাকে ডাব্লিউ ডাকি বিকজ আমাদের এমনি একটা ভি ভেক্টর আছে, তো আমি যদি এই ডাব্লিউ ভেক্টরটাকে পেতে চাই, দিস ইজ নাথিং বাট এদিক থেকে যদি এদিকে যেতে হয় তাহলে হচ্ছে পি মাইনাস সি। সো পি পয়েন্টটা মাইনাস সি পয়েন্ট, তাতে তো আমার হবে না। এই ভেক্টরটা আর এই ভেক্টরের সাইজটা তো সেম না এখন, বিকজ আমি চাই এন হ্যাট যেন ইউনিট ভেক্টর হয়। তো এই ভেক্টরটাকে পেয়ে সেটাকে আমি ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমি ডাব্লিউ হ্যাট পেয়ে যাব। আর এই ডাব্লিউ হ্যাট আর এন হ্যাট দুটোরই সাইজ 1 থাকতে হয়, আর এই ডাব্লিউ হ্যাট আর এন হ্যাট দুটোটা সেম ডিরেকশন। তো এইভাবে করে বেসিকলি আমি আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনই কিন্তু থাকবে। তো এরকম কার্ভেচার যদি হয়, তখন যদি আমি নর্মাল ভেক্টর বের করতে চাই, তো ইটস বেসিকলি পি মাইনাস সি ডিভাইডেড বাই ওদের সেই ম্যাগনিটিউডটা। এভাবে করে যদি একটা কার্ভেচার বা সার্কুলার কোনো সারফেস হয়, আমি আমার নর্মাল ভেক্টরটা খুঁজে পেতে পারি। এর বাদে যদি অন্য কোনো একটা প্লেন হয়, যেখানে প্লেনটা হচ্ছে এরকম এক্স ওয়াইয়ের সাথে অ্যালাইন্ড না, বা জেড অ্যাক্সিস অথবা ওয়াই জেডের সাথে অ্যালাইন্ড না, একটু ব্যাকা একটা অ্যাঙ্গুলার ওয়াইজ আছে, তখন তাহলে আমাদের ওই প্লেনের উপর যে কোনো দুইটা ভেক্টরকে বের করে ওদের ক্রস প্রোডাক্ট যদি আমরা বের করি, সেটাই হবে সেই প্লেনের নর্মাল ভেক্টরটা। আর সেটাকে আমাদের লাস্টে কি করে নিতে হবে? ইউনিট ভেক্টর বানিয়ে নিতে হবে, মানে নর্মালাইজ করে নিতে হবে। এইবার এইভাবে যদি আমরা এল এবং এন হ্যাটকে বের করে ফেলতে পারি, তো আমরা এখন কোথায় ছিলাম যদি একটু রিভার্ট করি, আমরা স্পেকুলার রিফ্লেকশনে ছিলাম, ভি ডট আর এই কস আলফার জায়গায় বসাচ্ছিলাম, এটা আমাদের ফর্মুলাটা ছিল। সো এইবার আমরা চাচ্ছিলাম যে হোয়াট ইফ এই আর আর ভি কোনো একটাকে কি এই এল আর এন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে দিতে পারি? ইয়েস, করা যায়। এখানে আমরা এল ভেক্টরটাকে কিভাবে বের করি? এলটা আমরা বের করি এল মাইনাস পি, এটা তো আমাদের পি, দিস ইজ আর পি, মাই ব্যাড, আই রোট অ্যান আর। আমরা ভি ভেক্টরকেও এক্স্যাক্টলি এল এর মতনই বের করে ফেলতে পারবো। সো ভি ভেক্টর বেসিকলি হচ্ছে এখান থেকে এই ডিরেকশন, তো আমি ভি ভেক্টরটাকে যদি বের করতে চাই, ইটস বেসিকলি ভি মাইনাস পি। দেখেন এই এল ভেক্টরের মতনই। অ্যান্ড অবভিয়াসলি ভি ভেক্টরটাকেও আমার লাস্টে কী করে নিতে হবে? নর্মালাইজ করে নিতে হবে। এইভাবে আমি আমার ভি ভেক্টরটা পেয়ে যেতে পারি। তো আর ভেক্টরটাকে আমি তাহলে কিভাবে বের করে নিব? আর ভেক্টরটা আমরা এল আর এন ইউজ করি বের করে ফেলতে পারবো। এই এক্সাম্পলটা যদি একটু খেয়াল করে দেখি, বাট বিফোর দ্যাট একটু যদি ক্লিন আপ করে নিই আশেপাশে। সো এবার একটু দেখি আমাদের সেই সেম ডায়াগ্রামটা এদিকে, আমাদের এই পার্টটাই তো আমরা সেখানে দেখাচ্ছি না। এখানে আমরা ধরে নিয়েছি এই এল বরাবর এতটুক পার্ট, এদিক থেকে এদিকে এটা হচ্ছে একটা সি ভেক্টরটা, এই ডায়াগ্রামটা, যেখানে এ হচ্ছে আমার এল আর বিটা হচ্ছে আমার এন। তো আমরা পাইথাগোরাস ইউজ করে, সিন্স এটা হচ্ছে 90 ডিগ্রি, আমি এই এ ভেক্টর সি ভেক্টর আর থিটাটা কম্বাইন করে লিখতে পারি যে কস থিটা ইজ ইকুয়াল টু
আমরা তো জানি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, যেখানে আমার অ্যাডজেসেন্ট হলো এই ডিস্টেন্স, এটা তো আমার ভেক্টর সি। আমি যদি শুধু ডিস্টেন্সটা চাই তো এর জায়গায় লিখতে পারি ম্যাগনিটিউড অফ সি। সিমিলারলি আমি যদি এই পার্টটা ইউজ করে লিখতে চাই তাহলে এটা আমার হাইপোটেনিয়াসটা এ ভেক্টরের ম্যাগনিটিউড লাগবে। তো আমি এই পার্টটা লিখে ফেলতে পারি অ্যাজ ম্যাগনিটিউড অফ এ। তো আমাদের যে ডট প্রোডাক্টের ফর্মুলাটা ছিল এ ডট বি ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা। এই কস থিটার জায়গায় আমরা চাইলে ম্যাগনিটিউড অফ সি বাই এ লিখে ফেলতে পারি, যেমন এখানে এ আর এটা কাটা চলে যায়, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু বি আর সি এর ম্যাগনিটিউডস। এখান থেকে আমি যদি সিটাকে সাবজেক্ট বানিয়ে ফেলি তো তাহলে বিটা এদিকে নিচে চলে যায় আর সি হিসাবে হয়ে আসে এ ডট বি ডিভাইডেড বাই বি এর ম্যাগনিটিউড। নাও রিমেম্বার আমাদের এখানে এটা ছিল তো এল আর বিটা ছিল আমাদের এন, অ্যান্ড আমরা জানি এল আর এন দুটোটাই কিন্তু ইউনিট ভেক্টরস। তো তাহলে এখানে ম্যাগনিটিউড অফ বিটাও আমার আসবে কি, যদি এন হয় 1 আসবে। তো তাহলে আমরা লিখতে পারবো যে ম্যাগনিটিউড অফ সি ইজ ইকুয়াল টু এ ডট বি। তো এটা দিয়ে তো আমি সি এর ম্যাগনিটিউডটা জানতে পারি। সি এর ম্যাগনিটিউড হচ্ছে এখানে এ ডট বি এবং আমার বিটা এখানে কিন্তু ইউনিট ভেক্টর। তো আমি যদি সি এর ভেক্টরটাকে এখানে খুঁজে ফেলতে চাই, আমি সি এর সাইজ জানি। আমার যদি একটা ভেক্টরকে বের করতে হয় তাহলে আমার ওর সাইজ এবং ডিরেকশনটা দরকার হচ্ছে। আমি সি এর সাইজ জানি এ ডট বি, ওর ডিরেকশনটা আমার দরকার। ওর ডিরেকশন ইজ ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ বি, আর বি তো ইউনিট ভেক্টর, তার মানে ওর সাইজটা তো এখানে 1, মাল্টিপ্লাই করলে কোনো সমস্যা হবে না, ওর ডিরেকশনটাই আমার দরকার। তো সি ভেক্টর হচ্ছে এ ডট বি ওর সাইজ ইন্টু ডিরেকশন। তো বি এর ডিরেকশনটা যদি দিয়ে দিই আমার সি ভেক্টর চলে আসে এ ডট বি ইন্টু বি। এবার আমরা যদি এই ডায়াগ্রামটাতে একটু ফোকাস করে দেখি, সো আমাদের এটা হচ্ছে এল এন আর আর। আমরা এল বরাবর এখানে সেই লাইনটা যদি ড্র করে দেই, এটাই আমার সেই সি ভেক্টরটা ছিল যেটা এসেছিল এ ডট বি ইন্টু বি। আমরা জানি এটা ছিল এল আর বিটা ছিল এন, দুটোটাই এখানে হ্যাট, বাহিরেও হ্যাট। তো সি ভেক্টরের এটা ক্যান বি রিটেন অ্যাজ দিস। এইবার আর ভেক্টরটাকে ধরে আমরা উপরের দিকে নিয়ে আসছি লাইক দিস। এইবার যদি আমরা উপরের দিকে নিয়ে আসি, আমরা জানি এখান থেকে এতটুক যা এতটুকু সেম ডিস্টেন্স। তো এখান থেকে এতটুকু যদি এল ডট এন ইন্টু এন হয়, এখান থেকে এতটুকু এল ডট এন ইন্টু এন। এবার আমরা যদি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা রিচ করতে চাই, আমাদের হাতে দুটা প্যাথ আছে। একটা প্যাথ হচ্ছে এখান থেকে এতটুক, আর একটা প্যাথ হচ্ছে এরকম সোজা। এই প্যাথটা যদি নেই, দিস ইজ এল প্লাস আর। আর সোজা এই প্যাথটা যদি আমরা নেই, দিস ইজ এল ডট এন ইন্টু এন প্লাস এল ডট এন ইন্টু এন, মানে 2 এল ডট এন ইন্টু এন। এখান থেকে আমরা যদি আরটাকে সাবজেক্ট বানিয়ে ফেলি তাহলে আর ইজ নাথিং বাট 2 ইন্টু এল ডট এন ইন্টু এন মাইনাস এল, যেখানে এরা সবাই কিন্তু ইউনিট ভেক্টরস, হেন্স আরও কিন্তু ইউনিট ভেক্টর হিসেবেই আসবে। ওকে কিন্তু আমাদের নেক্সট কোনো ম্যাগনিটিউড বের করে নর্মালাইজ করে নিতে হবে না, আর এখানে অটোমেটিকলি আপনার ইউনিট ভেক্টরই থেকে যাবে। তো তাহলে ভিটা তো আমরা বের করব ইউজিং ভি মাইনাস পি, এই ইকুয়েশনটা ফলো করে, সেম অ্যাজ এল ভেক্টরটা। আর আরকে আমরা ফলো করে বের করব এই ইকুয়েশনটা ইউজ করে। তো তাহলে আমাদের ফুল স্পেকুলার রিফ্লেকশন বের করার ফর্মুলাটাও ক্যালকুলেট হয়ে গেল। এবার বিফোর মি মুভ অন, একটা জাস্ট ছোটো কম্প্যারিজন চার্টের মতো যদি দেখি যে এরকম কলাম ওয়াইজ হচ্ছে এক্সপোনেন্ট কে। এক্সপোনেন্ট কে বলতে আমাদের সেই এনটাকে বোঝাচ্ছে, শাইনিনেস ফ্যাক্টর, কে কতটুক স্মুথ। রিমেম্বার এনের ভ্যালু আমরা যত বেশি বাড়িয়ে দিব, একটা অবজেক্ট যত বেশি শাইনি হবে ও অল্প একটু এরিয়া জুড়ে হচ্ছে স্পেকুলারলি রিফ্লেক্ট করবে। সো উপরটা থেকে নিচের রোটাতে বেটার আমরা বুঝতে পারি। নিচের রোটাতে ইনিশিয়ালি যখন আপনার কে এর ভ্যালু 3, তখন এতটুক এরিয়া জুড়ে স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে।
আমি যত কে এর ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি মানে আমাদের এন নেক্সটে এতটুক হয়ে গেল, এরপর এতটুক, তারপর এতটুক, এরপর এতটুক। উপরেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে, ইটস জাস্ট লেস ব্রাইট দেখে আমরা বুঝতে পারছি না। সো এটাই তো আমরা শিখে এসেছি, যত বেশি আপনার সারফেসটা মিরর লাইক স্মুথ হতে থাকবে আপনার এরিয়া অফ স্পেকুলার রিফ্লেকশন তত কমে যেতে থাকবে। সো এই যে লেফট টু রাইট আপনাদের এক্সপোনেন্টটা বা শাইনিনেস ফ্যাক্টরটা বাড়িয়ে দিচ্ছে, সেই কাজটাই হচ্ছে। আর টপ টু বটম আমাদের যে রিফ্লেকশনের কোএফিশিয়েন্টটা এক্সিস্ট করছে KS, টপ টু বটম সেই ভ্যালুটা ভ্যারি করে করে দেখছে, 0 থেকে 1-এর রেঞ্জে হয়। তো এই উপরের রোতে KS হচ্ছে 0.25। সো দেখেন KS এর কারণে কিন্তু এরিয়া অফ স্পেকুলার রিফ্লেকশনটা চেঞ্জ হয় না। KS এর জন্য হচ্ছে শুধু দেখেন স্পেকুলার রিফ্লেকশনের ইন্টেন্সিটিটা চেঞ্জ হচ্ছে। উপরে যতটুকু ব্রাইটলি স্পেকুলার রিফ্লেকশন হতো নিচে তার থেকে আরও অনেক বেশি, অলমোস্ট 4 টাইমস স্পেকুলার রিফ্লেকশনের ইন্টেন্সিটিটা বেড়ে গিয়েছে। এখানে যতটুকু ব্রাইটনেস, এরিয়াটা কিন্তু চেঞ্জ হয়নি, দেখেছেন এরিয়াটা সেম, জাস্ট ব্রাইটনেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যত বেশি KS বাড়াচ্ছেন তত বেশি ব্রাইটার স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে। সো KS দিয়ে আমরা ইন্টেন্সিটিটা কন্ট্রোল করি স্পেকুলার রিফ্লেকশনের, আর এক্সপোনেন্ট N বা শাইনিনেস ফ্যাক্টর দিয়ে দি এরিয়া অফ স্পেকুলার রিফ্লেকশনটা আমরা কন্ট্রোল করতে পারি। এই তিনটা জিনিস যদি আমরা কম্বাইন করি, অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ আর স্পেকুলার, আমরা প্রত্যেকটা পয়েন্টের উপর কতটুক লাইটের অ্যামাউন্ট এক্সিস্ট করছে তা বের করে নিতে পারবো। এবং অ্যাম্বিয়েন্টটা আবারও যদি বলি কোনো লাইট সোর্সের উপর ডিপেন্ডেন্ট না, এটা একটা ব্যাকগ্রাউন্ড লাইট ও সবসময় থাকবেই। ডিফিউজ আর স্পেকুলারটাই হলো ডিরেক্ট লাইট সোর্স থেকে আসছে। যদি কোনো লাইট সোর্স না থাকে আপনার সিনে, তার মানে সেখানে কোনো ডিফিউজ বা স্পেকুলার রিফ্লেকশনও কিন্তু নেই। সো এবার আমরা দেখে এসেছি স্পেকুলার রিফ্লেকশনের টাইম যে R.V দিয়ে ক্যালকুলেশনটা আমরা করে আসছি। বাট R.V অ্যাকচুয়ালি কম্পিউটেশনালি একটু এক্সপেন্সিভ, কারণ জিনিসটা হচ্ছে সাপোজ এই পুরো ইমেজটাই একটা ছবি যেটার উপরে আপনি লাইটিংয়ের কনসেপ্টটা আনতে চাচ্ছেন। তার মানে এই পুরো ইমেজে যতগুলো পিক্সেল আছে প্রত্যেকটা পিক্সেলের উপরে কিন্তু ফংস রিফ্লেকশন মডেল আমাদের চালাতে হবে। সো বুঝতেছেন প্রত্যেকটার জন্য এই R-এর ভ্যালু বারবার কিন্তু এভাবে করে করে আমাদের বের করতে হচ্ছে, অ্যান্ড এটাই কিন্তু কম্পিউটেশনালি খুবই এক্সপেন্সিভ। এই জন্য ফংস রিফ্লেকশন মডেলের আরেকটা ছোট্ট ভ্যারিয়েন্স আছে যেটাকে ব্লিং অ্যান্ড টরেন্সের ভ্যারিয়েন্স বলা হয়। একই কনসেপ্ট, ইটস জাস্ট স্পেকুলার রিফ্লেকশন বের করার সময় R.V দিয়ে না করে ফর্মুলাটা আমরা N.H করে দিচ্ছি, যেখানে N হচ্ছে আমাদের সেই L.N এর যে N, এটাই হচ্ছে আমাদের এখানে এই Nটা। তার মানে ডিফিউজে যে নর্মাল ভেক্টরটা ইউজ করতে পেরেছিলাম আমরা স্পেকুলারেও সেই একই জিনিসটা ইউজ করতে পারছি। এর বাদে একটা এক্সট্রা ভেক্টর আপনাদের বের করে নিতে হচ্ছে, সেটা হচ্ছে এই H ভেক্টরটা, যেটাকে অনেক সময় হাফওয়ে ভেক্টর হিসাবেও বলা হয়। হাফওয়ে ভেক্টর হিসাবে কেন বলা হচ্ছে? হাফওয়ে ভেক্টর হিসাবে বলা হচ্ছে কারণ এই H ভেক্টরটা বেসিকলি হলো আমাদের L ভেক্টরটা, L ভেক্টর এবং V ভেক্টরের এক্স্যাক্টলি মাঝামাঝি কোনো একটা ভেক্টর। এই দুইটার অ্যাভারেজ করেই আমরা এই হাফওয়ে ভেক্টরটাকে বের করি। আমাদের নিচে এখানে ফর্মুলাটা যদি একটু খেয়াল করে দেখি, স্টেপস টু ক্যালকুলেট H halfway vector, add the vector L আর V। সো L আর V ভেক্টরটা যেখানে আমরা কিন্তু জানি দুটোটাই কিন্তু অলরেডি ইউনিট ভেক্টর হিসেবেই থাকবে, আমরা দুটো ভেক্টরকে যদি অ্যাড করে দেই তারপর তাদের ম্যাগনিটিউড দিয়ে যদি ডিভাইড করে দেই, এই তো আমরা ম্যাগনিটিউডের ফর্মুলা জানি, বেসিকলি x কোঅর্ডিনেট স্কোয়ার প্লাস y কোঅর্ডিনেট স্কোয়ার প্লাস z কোঅর্ডিনেট স্কোয়ার রুট যদি করি ম্যাগনিটিউড পেয়ে যাই। তো L প্লাস V করে ওদের ম্যাগনিটিউড দিয়ে যদি ডিভাইড করে দেই আমরা তাহলে H হ্যাট পেয়ে যাই। তো স্পেকুলারের যে ফর্মুলাটা আমাদের ছিল IP ইন্টু KS ইন্টু R.V টু দি পাওয়ার N, এবার R.V না লিখে আমরা লিখতে পারবো IP ইন্টু KS ইন্টু N.H।
n হচ্ছে আমাদের সেই ডিফিউজের নর্মাল ভেক্টর, আর এইচটা আমরা এই প্রসেসে বের করে নিব টু দি পাওয়ার n। সো এইচ এই হাফওয়ে ভেক্টরটা হচ্ছে অ্যাজ আই ওয়াজ ডিসকাসিং আমাদের এল আর ভি এর ঠিক মাঝামাঝি, মানে মাঝামাঝি ঠিক না, যেহেতু আমরা অ্যাভারেজ নেই, যেটা হায়ার ইন্টেন্সিটিতে ওর কাছে যাবে আমার হাফওয়ে ভেক্টরটা। এবং নট অনলি দ্যাট, আমার হাফওয়ে ভেক্টরটা আর নর্মাল ভেক্টরটা দিয়েই তো আমি এবার স্পেকুলার রিফ্লেকশনটা বের করব। সো আমাকে বলেন তো কখন আমার এইচ এবং এন ভেক্টরটা একদম পারফেক্টলি অ্যালাইনড হবে। আমি তো এইচ ভেক্টরটাকে বের করি এল আর ভি এর একদম মাঝামাঝি অ্যাভারেজ একটা জায়গায় বের করার জন্য। সো কোন সময় আমার এন ভেক্টরটা আর এইচ ভেক্টরটা একদম পারফেক্টলি অ্যালাইনড হবে, মানে এন ভেক্টর যদি এভাবে যায় এইচ ভেক্টরটাও এই বরাবরই যাবে। এটা শুধু কখন হতে পারে? তখনই যখন আপনার ভি ভেক্টরটা এই আর ভেক্টরের এইভাবে যাবে। বিকজ যখনই আমরা তো জানি এল এন এর সাথে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে আরও কিন্তু এন এর সাথে সেম অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, রাইট? তার মানে এন হচ্ছে এক্স্যাক্টলি এল আর আর এর মাঝামাঝি। তো এইচ এন এর সাথে অ্যালাইনড হওয়া মানে কি? এইচও একদম এন বরাবর যাচ্ছে। এইচটাকে তো আমরা বের করছি এল আর ভি এর অ্যাভারেজ করে। তো কোন মোমেন্টে এন আর এইচ এর মাঝখানে অ্যাঙ্গেলটা 0 থাকবে? যখন আপনার ভি ভেক্টরটা একদম আর ভেক্টর বরাবর যাবে। বিকজ দেখেন এল আর ভি যদি এই পজিশনে থাকে তখন শুধুমাত্রই এইচটাও এই এন বরাবরই আসবে। আর ভি আর আর অ্যালাইন থাকা মানে কি? ভি যখন ইকুয়াল টু আর থাকবে তার মানে আমরা তখন ম্যাক্সিমাম স্পেকুলার রিফ্লেকশন দেখতে পারি। তো ভি ইকুয়াল টু আর মানে কি? আপনার এল আর ভি ইউজ করে যে এইচ বের করব, এইচ আর নর্মাল ভেক্টরটাও কিন্তু বরাবর আসবে। সো যখন আপনার এন ইজ ইকুয়াল টু এইচ হবে তার মানে আবারও স্পেকুলার রিফ্লেকশনটা আমরা ম্যাক্সিমাম দেখতে পাই। সো অনেক সময় এই ব্লিং অ্যান্ড টরেন্স ভ্যারিয়েন্সে ইনস্টেড অফ ইউজিং এই ফর্মুলাটা আমরা আরকে না ইউজ করে এল আর ভি ইউজ করে এইচ বের করি, তারপর এন এর সাথে ডট প্রোডাক্ট করে টু দি পাওয়ার এন করে আইপি আর কে এস এর সাথে মাল্টিপ্লাই করলে এস এর ভ্যালুটা পেয়ে যাই। সো কোয়েশ্চেনে আপনাদেরকে বলে দিবে কখন যে আমরা নর্মালি এটাই ফলো করে যাব নাকি হাফওয়ে ভেক্টর। ইউজুয়ালি কিছু না বলা থাকলে এই ইকুয়েশনটাই ফলো করবেন। যদি স্পেসিফিকলি কখনো বলে দেয় হাফওয়ে ভেক্টর ইউজ করে স্পেকুলার রিফ্লেকশন বের করতে, তখন সেভাবে আমাদের করতে হবে। আদারওয়াইজ এইবার যদি আমরা ফুল ফংস রিফ্লেকশন মডেলটা দেখি তাহলে আমাদের 3টা কম্পোনেন্ট ছিল। একটা ছিল অ্যাম্বিয়েন্ট, একটা ছিল আমাদের ডিফিউজ আর স্পেকুলার। সো অ্যাম্বিয়েন্টের ফর্মুলা ছিল আমাদের আই এ ইন্টু কে এ প্লাস ডি এর ফর্মুলা ছিল আইপি ইন্টু কে ডি ইন্টু এল ডট এন প্লাস স্পেকুলারের ফর্মুলা ছিল আইপি ইন্টু কে এস ইন্টু আর ডট ভি টু দি পাওয়ার এন অথবা এন ডট এইচ টু দি পাওয়ার এন বা কে। যেহেতু ডি আর এস দুটোর ভিতরেই আইপি আছে, এই জন্য দেখেন আইপিটা বাইরে কমন নিয়ে রাখা। এই পুরো ক্যালকুলেশনটা যদি আপনারা শেষ করেন তাহলে একটা পিক্সেলের উপর কতটুক লাইটের ইন্টেন্সিটি আছে শুধুমাত্র সেই জিনিসটা আমাদের ক্যালকুলেট করা হয়ে যাবে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট তো একটাই থাকবে। ডিফিউজ আর স্পেকুলার লাইট কোত্থেকে আসে? ডিফিউজ এবং স্পেকুলার লাইট আসে কিন্তু লাইট সোর্স থেকে। তার মানে আপনার সিনারিতে যদি একটা লাইট সোর্স থাকে আর অ্যাম্বিয়েন্ট তো আছেই, তাহলে অ্যাম্বিয়েন্ট প্লাস ডি প্লাস এস এটা আসবে। এই দুটো আসে কোত্থেকে? লাইট সোর্স থেকে, ডিরেক্ট ইলুমিনেশন। যদি আপনার সিনে দুটো লাইট সোর্স থাকে তাহলে অ্যাম্বিয়েন্ট তো একটা থাকবেই। এবার আপনার D1 আর S1 থাকবে ফর লাইট সোর্স 1 এবং আরেকটা D2 এবং S2 থাকবে ফর ইয়োর সেকেন্ড লাইট সোর্স। তো বুঝতে পারছেন, যদি আপনি যে সিনটা রেন্ডার করতে চাচ্ছেন সেখানে আপনার সাপোজ 5টা লাইট সোর্স, সো যখন আপনি প্রত্যেকটা পিক্সেলের উপর এই আইয়ের ভ্যালু বের করবেন তার মানে অ্যাম্বিয়েন্ট তো একবারই থাকবে, কিন্তু সেই 5টা লাইট সোর্সের জন্য 5 বার আপনার ডিফিউজ বের করতে হবে এবং 5 বার স্পেকুলার বের করতে হবে। করে সবাইকে অ্যাড করার পর
ওই 5টা লাইট সোর্সের কারণে প্রত্যেকটা পিক্সেলে যতটুক লাইটের ইন্টেন্সিটি সেই আই তখন বের হবে কিন্তু। সো ফংস রিফ্লেকশন মডেল বা লাইটিংয়ের ক্যালকুলেশনস কিন্তু খুবই লেন্দি। আপনার রেজলিউশন যত বেশি স্ক্রিনের, তার মানে নাম্বার অফ পিক্সেলসও তত বেশি। সো তার মানে প্রত্যেকটা পিক্সেলের নাম্বার অফ লাইট সোর্সেসও যদি বেশি থাকে, ক্যালকুলেশন কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। আরও যদি কিছু আমরা এক্সাম্পল দেখি, আমরা তো জানি অ্যাম্বিয়েন্ট হচ্ছে IA ইন্টু KA। আমরা এটাও জানি যে পুরো আইয়ের ফর্মুলা হচ্ছে অ্যাম্বিয়েন্ট প্লাস ডিফিউজ প্লাস স্পেকুলার। আর মোর স্পেসিফিক্যালি এই ফর্মুলাটাই আমরা মাত্র দেখে এসেছি। তার উপর কিছু অ্যাডিশনাল ইস্যুস আছে যেটা মাত্র ডিসকাস করে ফেললাম। আমাদের যদি n লাইট সোর্স থাকে, তো প্রত্যেকটা লাইট সোর্সের জন্য দেখেন এই জন্যই লেখা I is equal to অ্যাম্বিয়েন্ট তো একটাই থাকবে, অ্যাম্বিয়েন্ট সবসময় একটাই। তারপর দেখেন প্লাস সামেশনের নোটেশন দেওয়া I equals to 1 থেকে আপনার n পর্যন্ত। তার মানে এক লাইট সোর্স যদি আপনার 5টা থাকে, সো প্রথমে আপনার তাহলে বের করতে হবে D1 S1 প্লাস সেকেন্ড লাইট সোর্সের জন্য D2 দেন S2 প্লাস থার্ডের জন্য D3 S3, এরকম করে করে 5 পর্যন্ত। সো ম্যাথ কিন্তু অনেক লেন্দি হয়ে যায়। আবার ইউজুয়ালি দেখা যায় আমরা হোয়াইট লাইট নিয়েই কাজ করি। যেহেতু হোয়াইট লাইটে আমরা তো একদম প্রথম স্লাইডে দেখে এসেছিলাম I consists of intensity of red, intensity of green, intensity of blue। যেহেতু আমরা ইউজুয়ালি হোয়াইট লাইট নিয়েই কাজ করি, হোয়াইট লাইটে আমরা জানি কালার মডেল চ্যাপ্টার থেকে যে রেড, গ্রিন আর ব্লু তিনটার ইন্টেন্সিটি সেম থাকে। সো এই জন্য যদি হোয়াইট লাইট নিয়ে এক্সাম্পল হয়, আমরা আইয়ের এই ফর্মুলাটাই শুধু অ্যাপ্লাই করে ম্যাথস করি। বাট যদি তিনটার ইন্টেন্সিটি ডিফারেন্ট থাকে, তাহলে আমাদের কিন্তু দেখেন ক্যালকুলেশনটা স্প্লিট হয়ে 3 ভাগে ভাগ হয়ে যায়। আমরা তখন আই বের না করে ইন্টেন্সিটি অফ রেড আলাদা বের করি, ইন্টেন্সিটি অফ গ্রিন আলাদা বের করি, আর ইন্টেন্সিটি অফ ব্লুটাকেও তখন আলাদা বের করতে হয়। বাট কোন কোন জিনিসগুলো সেম থাকে দেখেন, লাইট তো একই পজিশন থেকেই আসছে। লাইট যেহেতু একই পজিশন থেকেই আসছে এবং একই পয়েন্টেই এসে হিট করছে, তো অ্যাটলিস্ট আমরা জানি L.N, L.N, R.V, R.V এই সবগুলো কিন্তু সেমই থাকবে। সিমিলারলি শাইনিনেস ফ্যাক্টরও সেম থাকবে, বিকজ শাইনিনেস ফ্যাক্টর লাইট সোর্সের উপর ডিপেন্ডেন্ট না। শাইনিনেস ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ডেন্ট? আপনার সারফেসের প্রপার্টির উপর ডিপেন্ডেন্ট। তো রেড, গ্রিন আর ব্লু আলাদা করে বের করলো, সবাই এসে তো একই সারফেসের উপর হিট করছে, তো কে এর ভ্যালু সেম থাকবে। আরও দেখেন স্পেকুলার লাইট কিন্তু ডিপেন্ডেন্ট অন, মানে কালারটা যে আমরা দেখি স্পেকুলার রিফ্লেকশনের, সেই কালারটা কিন্তু ডিপেন্ডেন্ট অন আপনার লাইট সোর্সের কালার, সারফেসের কালারটা না। সো যেহেতু স্পেকুলার কালার লাইট সোর্সটার উপর আপনার ডিপেন্ডেন্ট, সারফেস প্রপার্টি বা সারফেস কালারের সাথে এফেক্টেড হয় না, এই জন্য রেড বের করার সময়ও আপনারা KS ইউজ করবেন, গ্রিনের টাইমেও KS, ব্লুয়ের টাইমেও KS। কিন্তু যেহেতু ডিফিউজ লাইট আবার লাইট সোর্সটা সারফেসের কালারের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য আমরা কিন্তু সবগুলোতে টিপিক্যালি যে আমরা ডিফিউজ কোএফিশিয়েন্ট KD ইউজ করে আসি তা কিন্তু করতে পারবো না। এবার আমার ডিফিউজ রেড কোএফিশিয়েন্ট মানে KD আর ভ্যালু আপনাদেরকে দেওয়া থাকবে, KD গ্রিন দেওয়া থাকবে, KD ব্লু দেওয়া থাকবে। এর বাদে IP রিমেম্বার আমাদের তো ছিল লাইটের ইন্টেন্সিটি, বাট এইবার লাইটের ফুল ইন্টেন্সিটি নিব না, আমরা শুধু রেড কালারের ইন্টেন্সিটি নিব, এইবার শুধু গ্রিন কালারের ইন্টেন্সিটি নিব, এবার শুধু ব্লু কালারের ইন্টেন্সিটি নিব। আদারওয়াইজ অ্যাম্বিয়েন্টটা কিন্তু প্রিটি মাচ সেমই থাকে, এখানেও IA, এখানেও IA, এখানেও IA। এখানে ইভেন দো লেখা KAR মানে অ্যাম্বিয়েন্টের রেড কোএফিশিয়েন্ট, গ্রিনের কোএফিশিয়েন্ট, ব্লুয়ের কোএফিশিয়েন্ট, বাট দেখা যায় কি অ্যাম্বিয়েন্ট লাইট এতটাই কম অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে ইন আওয়ার সারাউন্ডিং যে আপনি যদি এখানে KAR না নিয়ে সবার ভিতরে যদি জাস্ট IA ইন্টু KA দিয়েই ক্যালকুলেটটা করেন, স্টিল অ্যান্সারটা আপনার ওই অ্যাপ্রক্সিমেটই আসবে, মানে ক্লোজ টু দ্য ট্রু ভ্যালুই আসবে, ম্যাটার করবে না। কিন্তু ম্যাটার করবে এই ডিফিউজ ক্যালকুলেশনের টাইম, যে আপনি কি KD নিচ্ছেন নাকি KDR, KD গ্রিন আর KD ব্লু নিচ্ছেন।
এখানে কি আপনি আইপি নিচ্ছেন নাকি আইপি রেড, আইপি গ্রিন আর আইপি ব্লু নিচ্ছেন। এর বাদে কিন্তু বাকি সবগুলো সেমই থাকবে। সো এরকম যদি ডিফারেন্ট কালার ওয়াইজ ভেঙে আপনাদেরকে ক্যালকুলেট করতে দেয় তখন কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে রাদার দেন এই কম্বাইনটা।